আমরা শুরু করতে পারি। ধরেন আমি এমনিতে জিজ্ঞেস করতে পারি যে ধরেন ব্রিটিশ আমলের কথা তো আপনার মনে আছে। আচ্ছা, তাহলে ব্রিটিশ আমলে এমনি আপনি কোথায় ছিলেন এগুলো একটু বলতে পারেন, এবং কি করতে, এবং হিন্দুদের সাথে কিরকম আচরণ, মানে গল্প যদি আপনার কিছু মনে থাকে আর কি, আপনার যা মনে পড়ে সেটাই বলতে পারেন। ব্রিটিশ আমলে 1942 সালে আমি যখন হুগলি মাদ্রাসায় পড়তাম, হুগলি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। 1942 সালে আমি হুগলি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ অ্যান্ড মাদ্রাসায় পড়তাম। হ্যাঁ, তা সে সময় থেকেই মুসলিম যে অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্ট লীগ যেটা ছিল সেটার সঙ্গে আমি একজন কর্মী হিসাবে ছিলাম আমার। আর ওই হুগলি মাদ্রাসায় সে সময় শাহজাহান রহমানও পড়তো, যিনি প্রধানমন্ত্রী ছিলেন জিয়ার আমলে। তা তার সঙ্গে সে সময় কর্মী হিসাবে আমি ছাত্র লীগের মুসলিম অল ইন্ডিয়া মুসলিম ছাত্র লীগ। তা সেখান থেকে আমি 42 সালে আমি পরীক্ষা দেওয়ার পরে তারপরে আমি চলে আসি কলকাতায়। সে সময় তো সব যুদ্ধ চলছে, তা সে যুদ্ধ চলার সময় আমি ক্যালকাটাতে 2 বছর ছিলাম। 44 সাল 45 সাল। তা সে সময় যুদ্ধে আমি অবশ্য ওই ERP ছিল, ERPর সেটা এয়ার রেড প্রকিউশন। তা সেটার কয়েকটাই শাখা ছিল, তার মধ্যে একটা ওই ফার্স্ট এড ধরনের যারা যুদ্ধে আহত হবে তাদেরকে সেবা করার জন্য। তা সেই দলে আমি যোগ দিয়েছিলাম। সেটা আমি 44 এবং 45 সাল সেই দলে আমি ছিলাম। তারপরে যুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আবার আমি ওই ছাত্র এতে লিগে, যদিও তখন আমি সরাসরি ছাত্র নই, কিন্তু ও ছাত্র করতাম। 1946 সালের নভেম্বরে সে সময় পাকিস্তান ইস্যুর উপরে একটা সেন্ট্রাল যে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনের প্রচারের জন্য আমি শাহ আজিজ সঙ্গে আমি ফরিদপুরে এসেছিলাম। ফরিদপুরে এসে ওখানে মোহন মিয়া তখন বেঙ্গল মুসলিম লীগের যে এইটা ছিল সেটা তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি অফিসিয়েটিং মোহন মিয়া। ওর বাসায় আমরা ওইটা ছিলাম। তারপর ওখানে ওই ইলেকশনের প্রচার করলাম। করার পরে ইলেকশন শেষ হয়ে গেল। ইলেকশন শেষ হওয়ার পরে, ইলেকশন শেষ হওয়ার আগেই শাহজাহান চলে গেল কলকাতায়, কিন্তু আমি গেলাম না। আচ্ছা, আপনি যে পাকিস্তান মুভমেন্টের সাথে জড়িত হয়ে গেলেন, এমনিতে আপনি মুসলমান হিসাবে হিন্দুদের সাথে কি কোনো খারাপ সম্পর্ক ছিল, বা কি ধরনের আপনি কেন পাকিস্তান চাচ্ছিলেন? খারাপ সম্পর্ক ঠিক ছিল না, তবে সে সময় ভারতের সব মুসলমানই পাকিস্তান চাচ্ছিল। কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে কি হিন্দুদের সাথে কোনো? না, হিন্দুদের সঙ্গে আমার এ ধরনের কোনো রকম কোনো সম্পর্ক না। আপনি যে গ্রামে ছিলেন সেটাতে মুসলমান হিন্দু কিরকম ভাগাভাগি ছিল? আমি প্রাথমিক জীবনে আমি আমার মামার বাড়িতে ছিলাম, সেটা বর্ধমান জেলায় একটা গ্রাম। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 14 এরকম। স্কুলে পড়েন? হ্যাঁ, তখন। আর বর্ধমান জেলায় ওখানে কি মুসলমান বেশি না হিন্দু? ওখানে হিন্দু বেশি। তা আমার সঙ্গে হিন্দু ছাত্রও ছিল স্কুলে। হ্যাঁ, কিন্তু তাদের সঙ্গে আমরা কোনোদিন এইভাবে কোনো ভেদাভেদ বুঝতে পারিনি যে তারা হিন্দু এবং আমরা মুসলমান। এই ধরনের কোনো রকম ভেদাভেদ ছিল না।
সহপাঠী, একটা মুসলমান সহপাঠী আমার কাছে যাচ্ছিল, একটা হিন্দু সহপাঠীও ঠিক সেই রকমই ছিল। আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে অন্য কোনো মুসলমান ছিল যাদের সাথে হিন্দুদের সম্পর্ক ভালো ছিল না? না, এই ধরনের সে সময় এই ধরনের কোনো রকমই ছিল না। আচ্ছা আচ্ছা। এবং সত্য বলতে সেটা দোষ হিন্দুদেরই হোক মুসলমানদেরই হোক, এই যে হিন্দু মুসলমানের সঙ্গে যে একটা পার্থক্য যেটা গড়ে উঠল আস্তে আস্তে, সেটা পলিটিক্সের কারণেই আমি বলবো। আচ্ছা আচ্ছা। সেটা ঠিক তাদের হিন্দু এবং মুসলমানের মিলামেশার বা সামাজিকতার দিক থেকে যে এটা হয়েছিল তা আমি মনে করি না। আচ্ছা। এটা সম্পূর্ণই, এবং সেই পলিটিক্সের পিছিয়ে হতে পারে যেটা মানে মুসলিম লীগের নেতারা যেটা বিশ্বাস করতেন যে হিন্দুদের সঙ্গে বাস করা আমাদের সম্ভব নয়, তা সেটা হয়তো তারা আমাদের থেকে ভালো বুঝতেন। তা যাই হোক, তারপরে আমি হিন্দুদের এই ব্যাপারে কোনো রকম মানে সাধারণ হিন্দু যারা, আমরা তো সাধারণ লোক হিসাবে এদের মধ্যে কোনো রকম রাজনৈতিক দিক থেকে হোক বা অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে হোক কোনোভাবেই তাদের সঙ্গে কোনো রকম মনোমালিন্য ছিল না। আর আপনাদের বাবা মা কিরকম মনোভাব ছিল ব্যাপারে? আমার বাবা মা তো তারা দেশে তারা ঠিক, আমার বাবা মা পলিটিক্স করতেন না কোনোদিনই, বা এমনি মানে হ্যাঁ, না তাদেরও এই ধরনের কোন রকম খারাপ ধারণা ছিল না হিন্দুদের প্রতি। যদিও আমার বাবা ছিলেন মৌলানা একজন, কিন্তু তিনি খুব উদার প্রকৃতির লোক ছিলেন। তা এইভাবে তারপরে তো ইলেকশন হয়ে গেল, ধরো সেই ইলেকশনে মুসলমান এই জায়গাগুলো মুসলমানরাই জিতলো সব জায়গায়, বিশেষ করে বর্ধমান এলাকায় না, সমগ্র বাংলার কথা বলছি আমি। সমগ্র বাংলা, বর্ধমানে অবশ্য হিন্দু মেজরিটি। আমার বাড়ি যদিও মুর্শিদাবাদটা অবশ্য মুসলিম মেজরিটি। নজরুল ইসলামের জায়গা তো বর্ধমানেই ছিল। হ্যাঁ, বর্ধমানে, ওটা আসানসোলে। ওনার সাথে কোনোদিন দেখা হয়নি না। তারপরে আমি ওই যে পূর্ব বাংলায় আমি ওই রয়ে গেলাম, তা ওই আমি থেকে গেলাম। আর আমি এমনি যেতাম ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু থেকে গেলাম আমি পূর্ব বাংলাতেই। তা পূর্ব বাংলাতে আমি সব দিকে একটা যেটা দেখলাম, পূর্ব বাংলায় আমি ফরিদপুরে ছিলাম বেশ কয়েকটা থানাতেই। চাকরি করছিলেন না পড়াশোনা? হ্যাঁ, চাকরি করতাম। তখন আমি সাব রেজিস্ট্রি অফিসে ঢুকলাম। সাব রেজিস্ট্রি অফিসে যে ডিড রাইটার যাকে বলে, দলিল, ওই দলিলগুলো নকল করতে হতো বালাম বইয়ে, সেই নকল করার জন্য আমি সেখানে। আচ্ছা, আপনার এর আগে আপনার পড়াশোনাটা কত দূর ছিল? পড়াশোনা আমি ওই হুগলি মাদ্রাসা থেকেই আমি পরীক্ষা দিলাম। ওখানে ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল ওখানে, কিন্তু আমি ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে আমি পাশ করতে পারিনি। হ্যাঁ, পাশ করতে পারিনি। তারপরে আমি পড়াটা ওইখানে গ্যাপ দিয়ে দিই। মাদ্রাসা এমনিতে কি কি সাবজেক্ট নিতেন? ওটা সাবজেক্ট ছিল ইংরেজি ছিল, বাংলা ছিল, আর আরবি ছিল, আর ইতিহাস ছিল, অঙ্ক ছিল, ভূগোল ছিল, এইগুলো ছিল। আপনার কোন সাবজেক্ট? এইগুলোই সব, এগুলো ওটা কম্পালসারি ছিল, এখানে কোনো সাবজেক্ট নেবার। ওই কোন সাবজেক্ট আপনার একটু অসুবিধা হয়েছিল? আমার অসুবিধা যেটা হয়েছিল সেটা ইংলিশে। আপনার বাবা তো ছিলেন, আমি তারটা শুনি, আপনার বাবা তো ছিলেন মৌলানা, তাই না? তো আমি গালিবের ছোট চাচা থেকে শুনেছি যে উনি বলেছিলেন যে ইংরেজিটা পড়ার দরকারটা কি, হ্যাঁ, বা উনার ইংরেজির প্রতি মনোভাবটা কি ছিল। তো মুসলমান মৌলানা, হ্যাঁ, তো সেই হিসাবে ওনার ইংরেজির প্রতি মনোভাবটা কেমন ছিল? তো উনি প্রথমের দিকে উনি এমনি জেনারেল লাইনে স্কুলে পড়াবার পক্ষপাত, যদিও আমাদের গ্রামে একটা হাই স্কুল ছিল, হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের হাই স্কুল যদিও ছিল, কিন্তু তিনি এটাই পড়াবার ঠিক পক্ষপাতী ছিলেন না। তা আমি তো বড় ছিলাম, আমাদের থেকে আমার ওই দুই ভাই ছিল প্রায় 12-14 বছরের ছোট। সুতরাং আমাকে যখন আর শুধুই আমি যখন আরবি পড়ছিলাম, কোরআন শরীফ ইত্যাদি যখন পড়ছিলাম, এটাও এমনি আব্বার কাছে, ফাদারের কাছে, আমি কোনো স্কুলে, তখন আমার মামা আমাকে বললেন যে দুনিয়া তো যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে ইংরেজি বাংলা ইত্যাদি না শিখলে তো অসুবিধা। তা
একে আমাকে দেন, আমি আমার গ্রামের স্কুলে যে ভর্তি করিয়ে দিই। আচ্ছা, তো সে আমাকে নিয়ে যে তার গ্রামে, সেটা অবশ্য মাদ্রাসা, কিন্তু ওই ইংরেজি ছিল। ইংরেজি ছিল। আচ্ছা তা সেই মাদ্রাসায় আমি ওখানে 7 বছর আচ্ছা। পড়েছিলাম। আর এমনিতে আপনার এই মামা কিরকম ছিলেন? উনি কি মৌলানা না, মামারা এই ছিলেন, তারা সব আধুনিক ছিলেন আর কি। তারা ব্যবসা করতেন, চামড়ার ব্যবসা ছিল তাদের, আচ্ছা অবস্থা তাদের খুব ভালো ছিল, আচ্ছা। তারা আধুনিক ছিলেন। উনাদের সাথে কি হিন্দুদের উঠা বসা ছিল বেশি না? হ্যাঁ, এটা আমি একটা ঘটনা আমি বলি, জি বলেন। যে ওই যে গ্রামে আমি পড়তাম, সেই গ্রামে আমার ছিলেন 2 নানা, অর্থাৎ আমার নানা এবং নানার ভাই একই পরিবার, তারা একান্নভুক্ত ছিলেন। তারা তাস খেলতেন। আচ্ছা তা তাস খেলতে যে ওই 2 জন হিন্দু আসতো, আচ্ছা হিন্দু পাড়া থেকে 2 জন হিন্দু, তাদের সঙ্গে খুব তাদের বন্ধুত্ব ছিল, আচ্ছা একই গ্রামের। তা একজনের নাম আমার মনে আছে, একজনের নাম হলো প্রহ্লাদ স্বর্ণকার, কিন্তু তাকে এমনি পিল্লাদ স্বর্ণকার বলা হতো। আচ্ছা। প্রহ্লাদ পিল্লাদ। হ্যাঁ, পিল্লাদ স্বর্ণকার, গ্রাম্য ভাষায় তাকে পিল্লাদ স্বর্ণ বলা হতো। তা একজন হিন্দু, একজন মুসলমান, অর্থাৎ একজন আমার নানা আর একজন হিন্দু, আর আমার আরেক নানা আর হিন্দু, এইভাবে তাস খেলতেন তারা। আচ্ছা আমরা দেখেছি যে তাস খেলতে খেলতে কিছু গোলমাল হয়তো কিছু মানে চুরি টুরি বা করার ধরনের তাসে খেলার মধ্যে থেকে যেত, সে সময় লেগে যেত ঝগড়া। এই 4 জনে, তার মধ্যে একজন হিন্দু একজন মুসলমান একদিকে, আর একজন হিন্দু একজন মুসলমানদের চরম ঝগড়া লেগে, কিন্তু আমরা ছুটে আসতাম কি ব্যাপার। আচ্ছা আচ্ছা। তা এই ধরনের, এই একটি উদাহরণ থেকে বোঝা যায় যে হিন্দু মুসলমান সেখানে কোনো প্রভেদ ছিল না। আচ্ছা, হিন্দু মুসলমান এক দলে চলে হ্যাঁ। যেত, হিন্দু হিন্দু না। না, একটা হিন্দু একটা মুসলমান ঝগড়া করছে তাস খেলা নিয়ে, আর একটা হিন্দু একটা মুসলমান ঝগড়া করছে। তা এই যে এটাই প্রমাণ হয় যে হিন্দুদের সঙ্গে কোনো রকম অসহযোগিতা বা সাম্প্রদায়িকতা কিছু ছিল না, অন্তত আপনার গ্রামে তো ছিল না। হ্যাঁ ছিল না। আর কোনো অনেক গ্রামে তো আমাদের ওঠা বসা যাওয়া আসা ছিল, কোনো জায়গায় দেখিনি এই ধরনের। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমরা ছোটবেলায় যে একসঙ্গে পড়তাম, ওই হিন্দুদের তাদের বাড়ি যেতাম, তারা আমাদের বাড়ি আসতো, তারা ওই মুড়ি টুড়ি খেতে দিত, আমরাও মুড়ি টুড়ি খেয়ে দিতাম, খেতাম। আচ্ছা, মুড়িটা কি হিন্দু খাবার মনে করা হতো? না, কোনো, কেন মুসলমানের ঘরেও মুড়ি আছে, হিন্দুর ঘরেও মুড়ি আছে, তারা নিজেরাই ভাজে, হ্যাঁ কোনো দোকান থেকে কিনে নিয়ে আসে না। হ্যাঁ। সবাই মুড়ি টুড়ি খেতাম, কিন্তু কোনো ধরনের মানে অন্য কোনো সাম্প্রদায়িক কোনো মনোভাব আমরা কোনোদিনই দেখিনি। আচ্ছা আচ্ছা। এমনিতে আপনার এই যে মামারা, একটু জানাতে লাগে যে আপনার যে মামারা একটু লেখাপড়ার ব্যাপারে একটু একটু মনে হয় উদারপন্থী ছিলেন। হ্যাঁ, মানে ইংরেজি পড়াতে চাইতেন আপনাকে। হ্যাঁ। তো এইটার কি কারণ আপনার মতে? কারণ ওই যে ওরা বললেন যে দেশ যখন পরিবর্তন হচ্ছে তাকে তো করে খেতে হবে, জি তো সব মাদ্রাসায় পড়লে তো সে তারা করে জীবিকার জন্য কোনো সহযোগিতা করবে না। জি। তো সুতরাং তাকে যখন জীবিকা অর্জনের জন্য যখন এই দুনিয়ায় বাঁচতে হলে আধুনিক শিক্ষার দরকার, আচ্ছা। এই মনোভাব নিয়ে। তো এই যে কথাটা, হ্যাঁ, এটা তো আপনার আব্বারও মাথায় নিশ্চয়ই এসেছিল। হ্যাঁ, তারপর আমার মামা যখন তাকে ই করলেন, আমার আব্বা বাধা দেননি, তিনি বাধা দিতে পারতেন, যেহেতু আমি তার ছেলে, আমাকে আটকে নিতে পারতাম, বলে না আচ্ছা তোমাদের কথা আমি মানবো না, এটা বলতে পারতেন, কেন না, তিনি কোনো আপত্তি করেননি। আচ্ছা আচ্ছা। তাহলে ঠিক আছে, নিয়ে যাও তোমরা। তো আপনার মতে কি বলে উনি যে মৌলানা ছিলেন, আমি একটু দেখে জানাবো লাগে আপনার, ঠিক আছে আপনি বসেন, আপনার বাবা যে মৌলানা ছিলেন, এটার কারণে কি কোনো অসুবিধা হতো? যে না, উনি তো একটু বেশি ধার্মিক ছিলেন, তাই না? হ্যাঁ, উনি বেশি ধার্মিক হওয়াতে উনার মানে অনেক, আমরা শুনি অনেক সময় যে ইংরেজি মুসলমানরা শিখতো না, কারণ হ্যাঁ, ওর ওই একটা মনোভাব ছিল। তিনি এমনি মানে যদিও ইসলামিক ছিলেন, কিন্তু তিনি উদার মনোভাবের লোক ছিলেন। হ্যাঁ, আমার বাবা উদার মনোভাবের লোক ছিলেন, কিন্তু তিনি একটা জিনিস যেটা ইতিহাসে আমরা দেখেছি, যে ইংরেজদের সঙ্গে যতগুলা খণ্ডযুদ্ধ হোক বা যুদ্ধ হয়েছে, তারা অধিকাংশই মৌলানারাই নেতৃত্ব দিয়েছে। আচ্ছা, তাহলে কিন্তু যেমন আমি গালিবের ছোট চাচার সাথে সাক্ষাৎকার নিলাম, তো উনি বললেন যে উনার মতে আপনার বাবা তো একটু অকালে মারা গেছেন, হ্যাঁ, তো উনার মতে ওই কারণে, হ্যাঁ, ওই জিনিসটা তার মধ্যে এসে গিয়েছিল, জি যে তৎকালে ওই যে ইংরেজি শেখাতে বাধা দিত মৌলানা সাহেবরা, জি এই সিপাহী বিদ্রোহ, যেমন সিপাহী বিদ্রোহ, এতেও মৌলানা সাহেবরাই নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা আচ্ছা তা তাদের ওই ইংরেজদের সঙ্গে খুব, যেহেতু
এতে ইতিহাস বলে যেহেতু মুসলমানদের রাজত্ব ছিল, জি। সারা ভারত মুসলমানদের হাতে ছিল এবং মুসলমানদের হাত থেকেই সারা ভারত ইংরেজরা নিল। তো এটা একটা আক্রোশ হ্যাঁ, এটা হিন্দু আত্মরক্ষা ইংরেজদের প্রতি, হ্যাঁ। এবং সেই আক্রোশ বসেই তারা এই ইংরেজদের এবং সেই সাথে তাদের ভাষারও বিরোধিতা করেছিলেন। আচ্ছা স্যার। এবং সেই যে সেটা আমার আব্বার মধ্যে একটু ছিল। আচ্ছা আচ্ছা। তাহলে এইসব চিন্তা ভাবনা যে ইংরেজ আমাদের হ্যাঁ। শিখাই দিল, এই চিন্তা ভাবনা তাহলে সাধারণ মানুষের মধ্যেও ছিল। তা সেই মনোভাব থেকেই এইটা গড়ে উঠেছিল যে ইংরেজি ছেলে মেয়েদের না পড়ানোই ভালো। আচ্ছা। কিন্তু শেষ পর্যন্ত তিনি মেনে নিয়েছিলেন, যেহেতু পরিবর্তনটা তিনি মেনে নিয়েছিলেন, যে কারণে আমাদের 3 ভাইকেই তার স্কুলে, ওরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়তো, আমিও মাদ্রাসাতে পড়তাম ইংলিশ সহ, তা মেনে নিয়েছিলেন এবং তারপরে এইভাবেই আমরা গড়ে উঠেছি। আচ্ছা। তো সেই সময় আপনারা যে বাঙালি, ওরকম বাঙালি মানে পাকিস্তান তো হচ্ছে, এ ব্যাপারে বাঙালিদের আলাদা কিছু হওয়া দরকার, ওরকম চিন্তা ভাবনা তত আগে তো কারো ছিল না, ওরাও ছিল না। আমাদের বলতে পারো, যেহেতু মুসলমানদের যারা মাথা তৎকালে ছিল সারা ভারতে, জিন্নাহ সাহেব থেকে শুরু করে সবাই প্রিয় ছিল প্রত্যেকটা মুসলমানের কাছে, যারা জানতো যে আমাদের দেশটা ভারতের যে অংশ, জানতো আমাদের দেশটাও কোনোদিনই পাকিস্তান হবে না, তো তারাও কোন অংশ কথা বলতেছেন? ভারতের যে কোনো অংশ যেখানে, কাশ্মীরটা হলো। হ্যাঁ, তারাও পাকিস্তানকে বা মুসলমান নেতাদেরকে আচ্ছা। সমর্থন জুগিয়েছে এবং তারা ভক্তি করত। সেই হিসাবে আমরা ঠিক অতটা মানে গভীরভাবে চিন্তা করা, যেমন মৌলানা আজাদ যেটা চিন্তা করেছিলেন, সেইভাবে চিন্তাটা আমাদের মাথায় আসা। চিন্তা কিরকম ছিল? তার চিন্তা ছিল যে এটা ভারত যে উপমহাদেশ, এটা হিন্দু মুসলমানদের মিলিতভাবে তাদের দেশ এবং তারা মিলিতভাবে থাকাই তাদের। বাংলায় যে কারণে উনি থেকে গেলেন, থেকে গেলেন। তা সেই মনোভাবটা ঠিক সঙ্গত হোক বা অসঙ্গত হোক, মুসলমানদের মধ্যে মেজরিটিকে 99% বলা যায় মুসলমানদের, ভারতের মুসলমানদের মধ্যে এসে গেল যে না, আমাদেরকে একটা আলাদা দেশ আমাদের থাকা উচিত। তো সেই হিসাবে আমরাও সেটাকে সমর্থন দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে এইভাবে মুসলিম ছাত্র লীগই করতাম, হ্যাঁ, শাহজিদের সঙ্গে। তারপরে তারপর তো ওই তখনও পাকিস্তান হয়নি, আমি ওই ফরিদপুরে থেকে গেলাম এবং ওইখানেই সাব রেজিস্ট্রি অফিসে ঢুকলাম জীবিকার জন্য আর কি। আমি আর এখানে ফিরে আসতে চাইলাম না। আচ্ছা, কোথায় ছিল এটা? ছিল ফরিদপুরের। এখানে মানে ঢাকায় আসতে চান না? মানে কলকাতা বা মুর্শিদাবাদে থাকতে চাইছিলেন? হ্যাঁ, ফিরে আসতে চাইনি আমি। আচ্ছা, কলকাতায় ফিরে যেতে চাননি? হ্যাঁ। আচ্ছা। তারপর ওখানেই ওই সাব রেজিস্ট্রি ঢুকলাম। ওখানে সে সময় আমার একটা মনোবৃত্তি ছিল, ঠিক জীবিকার জন্য চাকরি করতে হবে এই না, আমি একটু ঘোরা, আচ্ছা, বাংলাদেশটা জায়গায় ঘুরে দেখার একটা মনোবৃত্তি গড়ে উঠল, ছিল আমার মধ্যে। তখন পুরো জায়গাটা কি আপনারা বাংলাদেশ? সেই জন্য না, পুরা ঘুরিনি যদিও। না, আপনারা পুরো জায়গাটা কি বাংলাদেশ বলতেন আপনার? বাংলাদেশ? হ্যাঁ, তখন তো বাংলাদেশই ছিল, তখন পুরো পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এইভাবেই নাম ছিল তখন। তা পূর্ববঙ্গে আমি ফরিদপুরে শহরে ছিলাম এবং কয়েকটা থানাতেও ছিলাম, আমি ওই সাব রেজিস্ট্রারে কাজ করতাম। তা আমি একটা সবথেকে বড় জিনিস যেটা দেখেছি, এটা আমি মানে এই তোষামোদ করার জন্য বলছি না, এখানকার মানুষদের একটা আন্তরিকতা এবং মানুষকে মানুষ বলে ভালোবাসা, এটা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বেশি এখানে দেখেছি আমি। হ্যাঁ, এবং যে কারণে আমি প্রত্যেকটা জায়গায় সমাদর পেয়েছি, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসত। অবশ্য হইতে পারে আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করতাম কোনোদিনই। আপনি কি বিখ্যাত কেউ ছিলেন না? না, আমি সাধারণ মানুষ ছিলাম এটা। তারপর ওখান থেকে আমি নর্থ বেঙ্গল গেলাম, দিনাজপুর গেলাম। দিনাজপুরের ওখানে যে সেতাবগঞ্জ জায়গাটা মোটামুটি জানতাম, একটা চিনির কল আছে এইভাবে, তো সেতাবগঞ্জে চলে গেলাম। দিনাজপুরে 2-1 দিন থাকলাম শহরে, ওখানে গেলাম। ওখানে গিয়ে ওখানে এক ভদ্রলোক, অবস্থাপন্ন ব্যক্তি,
তিনি খুব শিক্ষিত না, কিন্তু তিনি এনলাইটেন লোক, আচ্ছা আর খুব ভালো লোক তিনি। আচ্ছা তা তিনি, তার সঙ্গে হঠাৎ এমনি রাস্তায় তিনি সাইকেল নিয়ে পাশের গ্রামে বাড়ি তার, ওখানে তার ব্যবসা ছিল সেদাগঞ্জে, মুসলমান লোক সে? মুসলমান। তিনি প্রথম জীবনে কবিরাজি করতেন। তা তার সঙ্গে একটু এমনি আলাপ হইতে হইতে তা ওই পলিটিক্যালি আমার একটু জ্ঞানটা দেখে, অভিজ্ঞতা দেখে তিনি আমার প্রতি একটু হয়ে গেলেন। তা বলি, তুমি কি করছো? বলে, আমি এমনি ঘুরে বেড়াচ্ছি। তো তুমি এক কাজ করো, তুমি আমার বাড়িতে থাকো, আমার ছেলেদের পড়াও, আর আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, এই স্কুলে মাস্টারি করো। স্কুলটা চলছে না, মাস্টার পায় না। আপনি তখন সরকারি চাকরিজীবী না? না, আচ্ছা, সরকারি চাকরি করে। আপনার যে চাকরিটা ছিল ওটা কি? ওটা ছিল ওই দলিল নকল করা, তো ওটা টেম্পারেরি, ওটা ওই পৃষ্ঠা হিসাবে বেতন দিত। আচ্ছা, 10 পৃষ্ঠা লিখলে, ঠিকা কাজের মতো? হ্যাঁ, ঠিকা কাজের মতো। 10 পৃষ্ঠা লিখলে তখন 1 টাকা 7 আনা দিত। আচ্ছা, তারপরে হল কি করলো, আমি ওর স্কুলে ঢুকে গেলাম, আর ওর বাড়িতেই থাকলাম, ওদের ছেলে মেয়েদের পড়াতাম। তা ওখানে আমার 7 টাকা বেতন ছিল ওই স্কুলে। কোন সালে? এটা হলো, তখনও পাকিস্তান হয়নি, 1946, আচ্ছা 1947 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আচ্ছা, 1947 সালে 7 টাকায় কতখানি কিনতে পাওয়া যেত? মানে এই 7 টাকার মূল্য কি ছিল? 7 টাকার মূল্য কারণ আমাদের কাছে তো মনে হয় 7 টাকা তখন, হ্যাঁ, 7 টাকার মূল্য তখন নিজের গ্রামের, নিজের বাড়ি থাকলে আর কিছু সামান্য জমি টমি থাকলে পারে 7 টাকা দিয়ে তার পরিবার চালানো যেত, মোটামুটিভাবে চালানো যেত তখন। তারপরে ওখানে আমি করতে করতে উনি আমার ওই একটু মানে জ্ঞান বা অভিজ্ঞতা বা দেখে তিনি শুধু আমাকে বলতেন যে তুমি, হ্যাঁ, আমি যখন ওই বিলটা করতাম, প্রত্যেক মাসে বিল করতে হতো, উনি ছিলেন সেক্রেটারি, তো বিলটা আমি ওইখানে লিখতাম হাই মাদ্রাসা ফ্ল্যাট, আমার নামটা লিখে হাই মাদ্রাসা ফ্ল্যাট এই কথাটা লিখতাম। তা উনি ওইটা সই করার সময়, তিনি যখন সেক্রেটারি হিসেবে সই করতেন বিলটা অনুমোদনের জন্য, তখন আমার উপরে একটু বিরক্ত হইতেন। বলতে, তুমি শুধু এই হাই মাদ্রাসা ফ্ল্যাট লেখো, তোমার ছেলে, এটা তো ঠিক না, মানে কি? তুমি পরীক্ষা দাও, আবার পড়ো। আচ্ছা, কি লিখতে আপনি? হাই মাদ্রাসা ফ্ল্যাট। আচ্ছা, তার মানে কি? তার মানে হাই মাদ্রাসা ফেল। ও আচ্ছা, প্লাক্ট মানে ফেল। ফেল, আমি আচ্ছা, ফেল করেছিলাম প্রথমে হুগলি মাদ্রাসাতে দিয়ে। ডেজিগনেশন দিতে হবে তো, এটা কি বলে, কদ্র পরিচয় লিখতে হবে তো। হ্যাঁ, তো সেজন্য হাই মাদ্রাসা ফ্ল্যাট লিখতে হতো। তারপরে এইভাবে করতে করতে তার একটা ছেলে ছিল, 3 ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে ওই বাড়ি সে ক্যান্ডিডেট, ম্যাট্রিক দেবে। তখনও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে স্কুলগুলো সারা বাংলার, তখন তো পাকিস্তান হয়নি। তারপরে ছেলেটা পরীক্ষা দিল, দিনাজপুরে যেই আমাকে বললেন যে তুমি সব গাইড করো তাকে, ছেলেটাকে। আমি নিয়ে গেলাম দিনাজপুরে, সে পরীক্ষা দিই, ওখানে সে ফেল করলো। আপনি ফেল করলেন না, আমি পরীক্ষা দিইনি, ও ফেল করলো। ও কি পরীক্ষা দিল? হ্যাঁ, ও ম্যাট্রিক পরীক্ষা দিল। আচ্ছা, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করলো। আচ্ছা, তারপরে নেক্সট ইয়ারে আবার দেবে। তখন উনি বললেন যে না, তুমি এর নাম হাসান আলী, এই হাসানের সঙ্গে তুমি পরীক্ষা দাও। ও সে হাই মাদ্রাসা পরীক্ষা দিচ্ছে? না, এটা ম্যাট্রিক পরীক্ষা দেবো। আচ্ছা, ম্যাট্রিক পরীক্ষা। হ্যাঁ, আমি তো হাই মাদ্রাসা ফেল করি, ম্যাট্রিক পরীক্ষা, বই সব সাবজেক্ট তো একই ছিল, কোনো অসুবিধা ছিল না কিছু। মাদ্রাসায় মানে পার্থক্য কি ছিল মাদ্রাসার ম্যাট্রিকের মধ্যে? পার্থক্য অ্যারাবিক 3 পেপার ছিল, আর হাই স্কুলে অ্যারাবিকটা ছিল কি বলে ওটাকে, কম্পালসরি না, কম্পালসরি ছিল না ম্যাট্রিকে। আচ্ছা, হাই মাদ্রাসায় অ্যারাবিক 3টা পেপার ছিল। হ্যাঁ, আচ্ছা, তা এই পার্থক্য। তাতে হাই মাদ্রাসা থেকে, হাই স্কুলের থেকে আমি অনেক বেশি আরবি ভালো জানতাম। আচ্ছা, তারপরে উনি একদিন হঠাৎ, আমি রাত্রে শুয়ে আছি, উনি এসে বলে, তোমাকে রোজ বলি আমি, তুমি শোনো না, তোমার পরীক্ষার ডেট চলে, প্রাইভেট পরীক্ষা দেবো আমি, তা তোমার ডেট চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি এখন রাজশাহী যাও। তা উনি টাকা দিলেন, আমি রাজশাহী সকালে উঠে ছুটলাম, সেখানে আমি নাম রেজিস্ট্রি করে দিয়ে এলাম, টেস্ট দিতে হবে আমাকে। তারপরে দিনাজপুরে টেস্ট দিলাম, টেস্টে আমি এলাম হলাম। হওয়ার পরে ওই প্রাইভেট পরীক্ষা, ওই ছেলেটা, আমার বই নাই, ওই ছেলের বই নেই আমি,
ওর ছেলে যাবে, তার বই নিয়ে সেও পড়ে, আমি পড়ি। আমি সে সময় একটা জিনিস করলাম যে ইংলিশেই তো আটকাবো, তা ইংলিশ ওই ছোটো ছোটো নোট করলাম সব। নোট বই দেখে, নোট বই তো এলাবোরেট বড় থাকে, আমি সেগুলো ছোটো ছোটো যাতে পাস করার মার্ক ওঠে এভাবে করে ওকেও দিলাম, আমিও দিলাম, দেবো না তুমিও মুখস্থ করো আমিও মুখস্থ করি। তো ও মুখস্থ করলে আমিও মুখস্থ করি, এইভাবে ওর আর এক ভাতিজা, এই তিনজন একসঙ্গে আমরা পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আমি ঢাকা চলে এলাম। ঢাকাতে এসে আমার এক চাচা ছিলেন এই ডিউটি সেক্রেটারি, তাঁর বাসায় উঠলাম। তারপর ওই রেজাল্ট এখন বেরোলো, আমি আর ওর ছেলেটা পাস করলাম তৃতীয় বিভাগে, আর ওই ভাতিজাটা ফেল করল। আচ্ছা, ওই মুসলমানদের এই রেজাল্টগুলো পার্টিশন তো হয়নি তখন? না, তখন পার্টিশন। এই ম্যাট্রিকের রেজাল্ট বা মাদ্রাসার রেজাল্ট, মাদ্রাসা তো হিন্দুরা পড়তোই না, হ্যাঁ, কিন্তু মানে এই যে রেজাল্টগুলা, এটাতে মানে এই যে থার্ড ডিভিশনে পাস, এটা কি মুসলমানদের জন্য নর্মাল রেজাল্ট ছিল? মানে সে সময় মুসলমান বলি না, হিন্দু মুসলমান সবারই নর্মাল রেজাল্ট ছিল। আচ্ছা, কারণ তৃতীয় বিভাগে পাস করার সেখানে একটা সাংঘাতিক ব্যাপার ছিল। আচ্ছা, সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন কেউ পেতো? সেকেন্ড ডিভিশন খুবই রেয়ার। আচ্ছা, যেমন বাসির ওই স্কুল থেকেই দিয়েছিল আমার ছোট ভাই, ও সেকেন্ড ডিভিশন পেয়েছিল অনেক পরে অবশ্য। আচ্ছা, আচ্ছা। আর ফার্স্ট ডিভিশনে তো খুবই। মানে কোন ধরনের ছেলে পেলে ফার্স্ট ডিভিশন পেতো? একটু বড় লোকের ছেলে, বেশি ওরকম সুবিধা? বড় লোকের ছেলে তো মোটামুটি বটেই, কারণ তারা টিউটার রাখতে পারতো প্রাইভেট। হ্যাঁ, আর তবে রেজাল্টের দিক থেকে হিন্দু ছেলেরাই ভালো করতো মুসলমানের থেকে। আচ্ছা, উপরে? হ্যাঁ, তারা সংখ্যায়ও বেশি পাস করতো। অবশ্য পরীক্ষাও তারা সংখ্যায় তারা বেশি দিত, যদিও মুসলিম মেজরিটি বাংলাদেশটা ছিল, তাহলেও হিন্দু ছাত্রই বেশি বেশি ছিল। তারপরে আপনি পাস করে ঢাকায় আসলেন? হ্যাঁ, না, পরীক্ষা দিয়ে ঢাকায় এলাম। পরীক্ষা দিয়ে? হ্যাঁ, পরীক্ষা দিয়ে ঢাকায় এলাম। তা ঢাকায় এসে ওই চাচার বাসায় উঠলাম। তারপর ওই রেজাল্ট জানার পরে আমি আবার ফের আমি গেলাম আবার দিনাজপুরে এমনি দেখা করতে আর কি। তা উনি বললেন যে তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হও। আচ্ছা, এটা ম্যাট্রিক দিয়েছেন মাত্র? হ্যাঁ, ম্যাট্রিক দিলাম। তখন ওই এইটাই লাস্ট পরীক্ষা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসের উপরে। ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস স্পেশাল কি ছিল? এবং 70% দিয়েছিল তখন। 70% দিয়েছিল মানে? এই পাশের হার। আচ্ছা, যেহেতু এটা লাস্ট সিলেবাস, এই সিলেবাসে আর পরীক্ষা হবে না, তারপরে বছর থেকে ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে পরীক্ষা হবে। আচ্ছা, আচ্ছা, কারণ পার্টিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, পার্টিশন হয়ে। তা ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসটা কি একটু সোজা ছিল? ক্যালকাটা ইউনিভার্সিটির আমি দেখলাম সোজা মানে কি বেশ সোজা ছিল। আচ্ছা, তার কারণ হলো এটা, আমি বলি যে এখানে ঢাকা ইউনিভার্সিটির সিলেবাস খুব বেশি ছিল। অবশ্য আমি গোড়া থেকেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, একবারে ক্লাস 1 থেকে। মাদ্রাসাগুলো সব ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, 2 বাংলা এবং আসামের সমস্ত বাংলা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তা ঢাকা ইউনিভার্সিটিতে সিলেবাস খুব বেশি। বাংলা কবিতাই ছিল 40টা, হয় এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি বোধ হয় 20টা ছিল। 5টা ছিল প্রবন্ধ। তা আমি ওটাও আবার একটা করলাম, 5টা প্রবন্ধ ছিল। গত বছরে যে 2টা এসেছিল সেটা বাদ দিলাম, থাকলো 3টে। এই 3টে পড়েছিলাম এবং এই কমন বাঁচার জন্য। হ্যাঁ, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সিলেবাস আমার তো মনে হয় অন্তত 10-12টা প্রবন্ধ ছিল। তার মধ্যে সে দাঁত ভাঙাটা প্রবন্ধ, একটা চার্চিল যে ইয়ের সময় স্পিচ দিয়েছিল তাদের পার্লামেন্টে মহাযুদ্ধের। হ্যাঁ, ইংলিশ প্রবন্ধের কথা। মহাযুদ্ধে যে স্পিচটা দিয়েছিল সেই স্পিচটা ছিল সিলেবাস ঢাকা ইউনিভার্সিটির। বেশ একবারে দাঁত ভাঙা ইংলিশ, হার্ড, কিছুই বোঝা যেত না। কিন্তু ওই ধরনের এখানে ছিল না। কিন্তু আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির সিলেবাস ওটা আসলে কি মুসলমানদের জন্য না ইস্ট বেঙ্গলের জন্য? ওটা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা শহরে যে স্কুলগুলো ছিল ওটা হিন্দু মুসলমানও ছিল, দুটোই ছিল। ঢাকা শহরে যে স্কুলগুলো, হাই স্কুলগুলো যেগুলো ছিল সেগুলো সব ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। কিন্তু কলকাতা যেহেতু রাজধানী, কলকাতা সিলেবাসটা বেশি কঠিন হওয়ার কথা না? কথা, কিন্তু তারা বুদ্ধিমান, এদের থেকে আমি বলবো বুদ্ধিমান। সিলেবাস হার্ড করলি এবং সিলেবাস খুব বেশি দিলি বেশি লেখাপড়া শিখবে, এটা আমি বিশ্বাস করি না। বরং কম চাপের মধ্যে
কম সিলেবাস থাকলে এবং অধিকতর সহজ থাকলে সেটা তারা বেশি শিখবে এবং বোঝার পক্ষে তাদের সহজ হবে। আমি আমার ধারণায় আমি এটা বলছি। যে কারণে অবশ্য ঢাকা ইউনিভার্সিটির চিন্তাধারা অন্য ছিল, এখান থেকেও তো ভালো ভালো ছাত্র ছিল। এখানকার ভাইস চ্যান্সেলর তৎকালে ছিল এই আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, বিখ্যাত ব্যক্তি, হিস্টোরিয়ান একজন ছিলেন। তারপর ওই আমাকে ওই কবিরাজ সাহেব দিনাজপুরের উনি বললেন যে তুমি ইন্টারমিডিয়েট ভর্তি হও, তা তুমি ওর ছেলে এতে ভর্তি হচ্ছে দিনাজপুরে, তুমিও হ্যাঁ তুমিও এখানে ভর্তি হও। তা ও তো বড় ছেলে হোস্টেলে থাকবে, আমার তো হোস্টেলের খরচ আমি পাবো কোথায়? তো সেই সময় আমি ওখানে লজিং একটু খুঁজলাম, ভর্তি না হয়েই পেলাম না। তখন আমি চলে এলাম, আবার ঢাকায় চলে এলাম। প্রথমে ঢাকাতে জগন্নাথে ভর্তি হওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওই লজিং সমস্যার জন্য ভর্তি দিতে পারলাম না। তখন আমি চলে গেলাম ইয়েতে, ওই ভৈরবে। তো ভৈরবে গিয়ে না ব্রাহ্মণবাড়িয়া চলে গেলাম। ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে ওখানে তখন প্রথম কলেজ খুলছে। তো ওখানে বিশেষ সুবিধা করতে পারলাম না, না পেরে আমি ভৈরবে পড়বো বলে টিকিট কাউন্টারে আমি দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য। তখন একজন ভদ্রলোক এসেছে, ভদ্রলোকটা হিন্দু। আর সে বলছে, আমাকে দেখি বলছে তুমি কোথায় যাবা? তা মানে এখানে ভৈরব যাবো। কেন? সেখানে ও দেখি বুঝতে পারছে আমি এখানকার লোক না। হ্যাঁ, তারপরে সে বলল যে ভৈরবে আমি কলেজে পড়ব বলে যাচ্ছি। তখন বললো যে এখানটা পড়া তোমার উচিত না। তাহলে কেন? তাহলে ওখানকার পরিবেশটা ভালো না। তো কীরকম? তাহলে যে ওখানে কলেজ এবং পাশেই আছে প্রস কোয়ার্টার। প্রস কোয়ার্টার আছে তার পাশেই, মানে বেশ্যাবাড়ি। হ্যাঁ, প্রস কোয়ার্টার বলতো আর কি ইংরেজিতে। হ্যাঁ, তা ওই অথচ সে বললো হিন্দু। কিন্তু তারপর আমি সে সময় তার কথা আমি মেনে নিলাম, মেনে ফের আবার গ্রামবাড়ি এলাম। গ্রামবাড়ি এসে ওই রাত্রে এই করলাম ওই স্টেশনের, তখন বোধহয় দুপুর রাতে আমাকে নামিয়ে দিল। তা আমি এই ঘুরে ফিরে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি ওই বেঞ্চে শুয়ে পড়েছি স্টেশনে, আর জুতা তো নিচেই রেখেছি, ওই সব আমার কোনো খেয়াল নাই। তা আবার সকালে উঠি আমি ওই এই কলেজের যিনি সেক্রেটারি তিনি ছিলেন সরকারি উকিল, শহীদুল হক তার নাম ছিল, খুব ভদ্রলোক। তার কাছে গেলাম যেভাবে আমি পড়ব। তা তিনি আমাকে প্রথমে নাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমি বললাম আমার নাম নিয়ামত ওয়াকিল। তা তিনি বলছেন, নিয়ামত ভারী সুন্দর নাম তো তোমার। নিয়ামত ওয়াকিল মানে আল্লাহর দান। নিয়ামত শব্দটা তো জানো, আর নিয়ামতটা সিঙ্গুলার আরবিতে, আর নিয়াম হলো প্লুরাল, আর ওয়াকিল হলো আল্লাহর একটা নিয়াম, ওটা নামের মধ্যে একটা নাম। তা তিনি ওই নামের উপরই হয়েছে। তিনি বললেন, ঠিক আছে, তুমি উনি হলেন চেয়ারম্যান আর সেক্রেটারি হলো এসডিও, তার সঙ্গে দেখা করো, আমি তাকে বলে দেবো। আমি বললাম যে আমি তো পয়সা দিয়ে পড়তে পারবো না, আমাকে ফ্রি দিতে হবে। বলে আচ্ছা, সেটা আমি দেখি। হ্যাঁ, তো উনি ওই সময় আমাকে প্রথমে বলছেন যে তুমি ছিলা কোথায় রাত্রে? আমি বললাম আমি ইয়েতে ছিলাম। তা তোমার জুতা চুরি হয়ে যায়নি? আমার তখন খেয়াল করে, আরে আমি তো জুতা তো আমি নিচেই খুলে রেখেছিলাম, জুতা তো আর এতে রাখিনি, সামিলে রাখিনি। তখন খেয়াল হলো, না জুতা আমার চুরি হয়নি। তারপর উনি ওই এসডিওর কাছে পাঠিয়ে দিলেন। এসডিওর কাছে গেলাম, সেখানে গিয়ে বাই চান্স আমার পরিচয় হয়ে গেল উনি কাটোয়াতে ছিলেন একসময় এসডিও, ওখানে মুসলমান তিনি, সুলতানুদ্দিন আহমদ তার নাম ছিল, 24 পরগনা বাড়ি, তিনি কাটোয়াতে ছিলেন। তা ওই পরিচয় হইতে কাটোয়াতে ওই মুসলিম লীগের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন আমার মামা। আমার মামা ছিলেন। তা মামা ওর ওই সময় যেহেতু মুসলমান তো কম ছিল শহরে, তো ওর সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল এসডি সাহেবের। ওই কথায় কথায় নামটা উঠে গেল। তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি ভর্তি হয়ে যাও, আমি ব্যবস্থা করব। আর সুদলক সাহেব তো বলেছেনই।
তা আমাকে হাফ ফ্রি দিয়েছিল, আচ্ছা আর একটা লজিং দিয়ে দিল। আমাকে সর্বপ্রথম লজিং দিল ওই সৌদরক সাহেব, মানে চেয়ারম্যান সাহেব সর্বপ্রথম। মানে এর আগে কাউকে দেওয়া হয়নি? এর আগে কাউকেই দেওয়া হয়নি, মুসলমান হিন্দু কাউকে? মুসলমান হিন্দু কাউকে দেওয়া হয়নি। সর্বপ্রথম আমাকে তিনি একটা লজিং দিলেন। তারপরে ওখানে পড়লাম, 2 বছর পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে ওখানে আমি পাশ করতে পারলাম না। ইন্টারমিডিয়েট? হ্যাঁ, ও ইন্টারমিডিয়েট। তারপর ওখান থেকে ঢাকাতে চলে এলাম। ঢাকাতে চলে এসে তারপরে চাকরি নেওয়ার দরকার, তা চাকরি খুঁজতে আমার এক, আপনি যে এটা পার্টিশন হয়ে গেছে তখন? হ্যাঁ, তখন পার্টিশন হয়ে গেছে। পার্টিশনের সময় কেমনি কোনো মারামারি দেখছেন আপনি আপনার এলাকাতে? আচ্ছা, ওই ঠিক ওই পার্টিশন যখন হয় ওই সময় আবার আমি দিনাজপুরে ছিলাম, ওই সেতাবগঞ্জে ছিলাম না, সেখানে কোনো রকম দেখিনি, আচ্ছা কোনো রকম গোলমাল বা কারোর সঙ্গে কোনো ঝগড়া বা এমনি কোনো তর্কাতর্কি বা এরকম কিছুই দেখিনি। হিন্দু মুসলমানের, হিন্দুরা নীরবে মেনে নিয়েছিল সে সময়, যেসব এলাকা পাকিস্তানে পড়েছিল। ওইখান থেকে হিন্দুরা কি চলে গেল না? তখন চলে যায়নি ঠিক। তারপরে এটা হলো 48 সালের ফেব্রুয়ারিতে একটা রায়ট হয়েছিল, তখন আমি ওই ব্রাহ্মণবাড়িয়া কলেজে পড়ি। আচ্ছা, রায়টটা কোথায় হলো? রায়টটা বিভিন্ন জায়গায় হয়েছিল। ইস্ট বেঙ্গলে? হ্যাঁ, ইস্ট বেঙ্গলে। তখন পাকিস্তান হয়ে গেছে। ঢাকাতে বোধহয় একটু বেশি হয়েছিল। আর এই ব্রাহ্মণবাড়িয়ায় আমি একজন লোককে মারা যেতে দেখেছি। তিনি আমাদের বাংলার প্রফেসর ছিলেন, হিন্দু ভদ্রলোক ছিলেন। তিনি খুবই শিক্ষিত ব্যক্তি ছিলেন এবং খুব ভালো পড়াতেন। তিনি খুবই ভালো লোক ছিলেন। তা তিনি ছিলেন জুরি, সে সময় জুরি, ওই বিচারকদের কোর্টে জুরি সিস্টেম ছিল। তা তিনি একজন জুরি ছিলেন। ওই জুরি হিসাবে তিনি ইয়েতে কুমিল্লা যাচ্ছিলেন ট্রেনে। তো ওখানে ট্রেনে তাকে হত্যা করা হয়েছিল। ওনাকে দেখে বুঝলো কিভাবে যে উনি হিন্দু? তাদের গুন্ডাদের যেভাবে সিস্টেম বোঝার সেইভাবে বুঝেছে, কাপড় টাপড় দেখে? যেভাবে হোক বুঝেছে। আপনারা কি তখন পায়জামা পরতেন, তারা ধুতি পরতো? হ্যাঁ, তারা ধুতি বোধহয় ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে। ওই গন্ডগোলের জন্য? হ্যাঁ, আগে প্রাথমিক জীবনে, অর্থাৎ আমরা যখন ধরো 10, 15, 16 বয়স, তখন তো আমরাও ধুতি পরতাম, ধুতিই ছিল তখন, পায়জামা ছিল না। লুঙ্গিরও খুব কম প্রচলন ছিল সে সময়। হিন্দু মুসলমান সবাই ধুতি পরত। কোনো বিশেষ পাল পর্বণে তারা শেরওয়ানি পরত, পায়জামা শেরওয়ানি মুসলমান। তারপরে ওই গ্রামবাড়ি থেকে তারপর তো ঢাকাতে এলাম। ঢাকাতে এসে আমি ওই চাকরি খুঁজলাম। আমার এক চাচাতো ভাইয়ের সহযোগিতায় আমি ঢাকা লিফট সাপ্লাই চাকরি পেলাম, ক্লার্কের। এই চাকরিতে ঢুকি ঢাকা লিফট সাপ্লাইয়ে, এখানে আমি বেশ কিছুদিন পরেই ওখানে আমাদের ঢাকা লিফট একটা ইউনিয়ন ছিল। সেই ইউনিয়নের, ট্রেড ইউনিয়ন আর কি, ট্রেড ইউনিয়নের 2 জন কর্মকর্তা যারা ছিলেন, একজন চেয়ারম্যান আর একজন জেনারেল সেক্রেটারি, তারা দুজনেই হিন্দু ছিলেন। তো ওখানে তারা ওই ট্রেড ইউনিয়নটা করতো লেবারদের নিয়ে, শ্রমিক যারা ছিল তাদেরকে নিয়ে করতেন। কিন্তু আমাদের যেই অফিস স্টাফ, অ্যাকাউন্টস স্টাফ, এরা কেউই ছিল না, কেউ ছিল না, বেশিরভাগ হিন্দু ছিল। ওই ফেব্রুয়ারিতে যে রায়ট হইল 1948 সালের, ওই রায়টে হিন্দু বহু পালায়। ওই সময় বহু পালিয়েছিল, প্রায় সব অফিসে হিন্দু সব চলে গেল। এই হিসাবে আমরা ঢুকলাম আর কি। মুসলমান তখন নিতে বাধ্য হইল। ওটা বিজনেসটা ছিল ব্রিটিশ, ইংরেজদের ব্যবসা ছিল। অক্টোভিয়াস অ্যান্ড স্টিল কোম্পানি নাম ছিল তার, অক্টোভিয়াস অ্যান্ড স্টিল কোম্পানি। তাই এদের ব্যবসা ইন্ডিয়া এবং ইয়েতে ছিল, ইস্ট পাকিস্তানে ছিল। ইলেকট্রিক সাপ্লাই ব্যবসা আর চায়ের ব্যবসা ছিল তাদের, চা বাগান। এই তা ওখানে তখন ওই হিন্দুরা যেহেতু চলে গেল, আমরা ঢুকলাম। এরা ব্রিটিশ কোম্পানি
পার্টিশনের পরেও থাকলো ওখানে? হ্যাঁ, অনেক দিন ছিল। কয়দিন পর্যন্ত ছিল? ওটা ছিল আচ্ছা, শেখ সাহেব মন্ত্রী হইল কোন সালে? মন্ত্রী? প্রথম 54 সাল। ইয়েস ইয়েস। শেখ সাহেব কি মন্ত্রী হলেন নাকি? হ্যাঁ, শেখ সাহেব মন্ত্রী হলো। আর তখন শেখ সাহেব এই ইস্ট পাকিস্তানের, ইউনাইটেড ফ্রন্টের আন্ডারে? না, উনি ওই 54 সালে যে ইলেকশনটা হলো, ইউনাইটেড ফ্রন্ট। হ্যাঁ, ইউনাইটেড ফ্রন্টের ওই তারপর উনি হলেন বোধহয় মন্ত্রী একজন, আর তারপর হলো মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। তো ওরাই প্রথম ঢাকা লিড সাপ্লাই গভর্নমেন্টের সরকারিভাবে নিয়ে ওরা গেলেন একদিন আমাদের অফিসে, আমরা তাকে সম্বর্ধনা দিলাম। আমরা মনে করলাম বোধ হয় এদের সে সময় তো ওই ধরনের একটা বিদ্বেষ গড়ে উঠেছে যে ইংরেজদের প্রতিও একটা বিদ্বেষ ছিল সে সময়। কাদের সম্বর্ধনা দিলেন তখন? ওই শেখ সাহেবকে আর প্রধান মুখ্যমন্ত্রী আতাউর রহমান সাহেবকে। ওই ওরা যখন গভর্নমেন্ট নিয়ে নিল ইলেকট্রিক সাপ্লাই। হ্যাঁ, তা সে ট্রেড ইউনিয়ন করতাম আমি। তো ওই যে অফিস স্টাফ যেহেতু ওই ইউনিয়নে নাই, তা আমরা এসে 2-4 মাস পরে বলে এটা কোন কথা হলো, আমরা কেন ইউনিয়নে থাকবো না। আমরা গেলাম সেই সেক্রেটারি এবং প্রেসিডেন্টের কাছে, গিয়ে বললাম ভাই আমরা আপনাদের সঙ্গে ইউনিয়নে আসতে চাই, তা আমাদেরকে নেন আপনারা, আমরা মেম্বার হইতে চাই। তাহলে না না না, আপনাদের ওই আমরা শিক্ষিত লোকদের মেম্বার করি না। হ্যাঁ, ঠিক এইভাবে বললো। বলে কেন? তা বলছে কথায় কথায় এরা খালি ব্রিটিশ কনস্টিটিউশনের কথা বলে। মিটিংয়ে দেখলি আগে ছিল হিন্দুরা ছিল ক্লার্করা কিছু, তখন তো সব যে হিন্দু, তারা ওই মেম্বার ছিল। তারা ওই আর লেবাররা তো কিছু বলতো না, সেক্রেটারি জেনারেল সেক্রেটারি যা বলতো তাই মেনে নিত, আর ওরা খালি তর্ক করতো আর শুধু ব্রিটিশ কনস্টিটিউশনের গণতন্ত্র করতো। মানে ইউনিয়নের লোকজন তাদের উপর মাতবরি করতে গেলে হ্যাঁ, যেহেতু ওই দুজনেই চালাতো, তাদের উপরে মাতবরি করতে চাইতো। যেহেতু এরা একটা এনলাইটেন্ড, একটু লেখাপড়া জানে, সেই জন্য এদের বোধহয় একটু বিবেকে বাধ্য বা এতে রুচিতে বাধ্য, ওরা ওদের সঙ্গে ঝগড়া করতো। এই তারপর ওরা বের করে দিল, ও থেকে সব বের করে দিল। তারা সবাই হিন্দু ছিল, সব বের করে দিল। তারপর কত বছর এইভাবে ছিল আমরা জানি না। তারা আমরা যখন বারবার গিয়ে গিয়ে তাদেরকে অনুরোধ করতে লাগলাম, বলে আমরা প্রতিশ্রুতি দিলাম যে না, আমরা এইভাবে কোনোরকম ইউনিয়ন যেভাবে করা উচিত সেইভাবেই আমরা করবো, কোনোরকম আমরা অসহযোগিতা করবো না। এইভাবে তারা শেষ পর্যন্ত বলে ঠিক আছে। তখন আমাদেরকে ঢোকালো। তা আমি ওই না, কারণ সবই তো মুসলমান, শ্রমিক তো সবই মুসলমান। হ্যাঁ, চলে গেছে। ওরা যেহেতু এই ইউনিয়নই করে খায়, সুতরাং ওখানে ইন্ডিয়ায় যেই তো পাত্তা পাবে না। তা সুতরাং এখানে তারা ট্রেড ইউনিয়ন খুব ভালো বুঝতো, যদি অশিক্ষিত লোক ছিল তারা খুব ভালো বুঝতো। তারপরে আমরা ঢুকলাম ওই ট্রেড ইউনিয়ন করতে। তা আমি ওই অফিস এর মধ্যে আমি হলাম, দুটা ভাগ হইলো, একটা শ্রমিক দিক আর একটা অফিসের দিক। অফিসের দিকে আমি হলাম জেনারেল সেক্রেটারি, আর ওই ওরা আরেকজন প্রেসিডেন্ট ছিল জামান সাহেব বলে। তা এই ট্রেন তারপরে তো ঢাকা সালে সরকার নিল। সরকার নেওয়ার পরে আমরা তখনও ইউনিয়ন আমরা চালিয়ে যেতে লাগলাম। ওই সময় আপনার বাবা কি তখন বেঁচে আছেন? না, আমার বাবা মারা গেছেন তখন। আচ্ছা, আপনার বাবা বেঁচে থাকলে কি আপনি ইউনিয়ন করতে পারতেন? তিনি এসবে তো কোনো, তিনি থাকতেন ওইখানে মুর্শিদাবাদেই থাকতেন। সুতরাং ইউনিয়ন করার না করার এদিকে তার। ইউনিয়ন যেহেতু একটু কমিউনিস্ট ঘেঁষা, এটার ব্যাপারে মুসলমানদেরকে কিছু বলা হতো না যে ইউনিয়নে যাবেন না বা এরকম? না, সে ধরনের কিছুই ছিল না, সে ধরনের কোনো রকম ইয়ে ছিল না। ইউনিয়ন সম্বন্ধে সবাই সজাগ ছিল, সবাই সজাগ ছিল সে সময়। এবং আমার তো যতদূর জানি যে ইউনিয়নগুলো খুব স্ট্রং ছিল। আজকাল তো সব দালালি করছে, টাকা পয়সার ইউনিয়ন করছে, কিন্তু তখন সমস্ত সবাই খুব মানে নিবেদিত প্রাণ ছিল সে সময়। হ্যাঁ, আদর্শবাদী ছিল। এই এখন যেমন আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই ওয়াবদা গভর্নমেন্ট নিয়ে নেওয়ার পরে সারা বাংলা ইস্ট পাকিস্তান তো একটাই হলো, ইলেকট্রিক সাপ্লাইয়ের আন্ডারে চলে গেল। কি বলে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, হ্যাঁ, পিডিপি চলে গেল। চাচা তো একসময় আমাদের ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তারপরে
এখন তো দেখি যে সব ইউনিয়নেরা তো সব আচ্ছা ওই লোকগুলোই আছে। সালাম সাহেব বলে একজন আছে, সারা বাংলাদেশ অফ দ্য এমপ্লয়িজ ইউনিয়ন, সেটার নাম, আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট আর উনি ছিলেন প্রেসিডেন্ট চেয়ারম্যান। তা এখন তো তাদের মধ্যে সেই সততা দেখি না। বিরাট সব বড় লোকের ভদ্রলোক, MA পাস যদিও তিনি প্রমোশন নেননি। মানে প্রমোশন তো হয়েছে, তারপরে আমি যেমন ঢাকা সাপ্লাই ঢুকেছিলাম অ্যাজ এ LD ক্লার্ক, তারপর ইউডি হলাম, ইউডি থেকে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট্যান্ট, তারপর অ্যাকাউন্টস অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই ধাপে ধাপে আমি প্রমোশন নিয়েছি। তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়াতে অবশ্য আমরা তখন অফিসার র্যাঙ্কে চলে যেতে ট্রেড ইউনিয়ন করার আমাদের কোনো অধিকার থাকলো না। আমি অবশ্য তারপরে আর ট্রেড ইউনিয়ন করতাম না, কিন্তু তিনি কোনোদিন প্রমোশন নেননি, শুধু ইউনিয়ন করবে বলে। তা সে এই ধরনের তাদের মধ্যে স্যাক্রিফাইস ছিল। অথচ তারা পরে আজকাল দেখি সব বিরাট বড় লোক, সব তারা মানিড ম্যান। তা যাই হোক, তা তারপর তো এই ট্রেড ইউনিয়ন এইভাবে প্রায় 33 বছর আমি চাকরি করলাম। 33 বছরই ট্রেড ইউনিয়ন করেছি আমি। তা আচ্ছা, যখন ওই আমাদের ওরা যখন ইউনিয়নটা করলো সারা বাংলাদেশ ওয়াইজ, সালাম সাহেবরা, না পার্টিশনের পরে, অনেক পরে, ইস্ট পাকিস্তানে যখন গভর্নমেন্ট নিয়ে নিয়েছে সব ইলেকট্রিক সাপ্লাই যত আছে বাংলাদেশের, ইস্ট পাকিস্তানে যত সব, তারা ট্রেড ইউনিয়ন করলো। সে সময় কিন্তু ঢাকা ইস্ট সাপ্লাই যে ইউনিয়ন, এটার নাম ছিল ঢাকা ডিস্ট্রিক্ট ওয়ার্কার্স ইউনিয়ন, এটার নাম ছিল। আর ওটার নাম হলো বাংলাদেশ অফ দ্য এমপ্লয়িজ ইউনিয়ন। আমরা তখন ওদের মধ্যে যাইনি, আমরা এই ইউনিয়ন করছি। কিন্তু ওরা ওইখানে দুটো ফ্র্যাকশন হয়ে গেল, ওই অফ দ্য এমপ্লয়িজ ইউনিয়নটা। তা সেই ফ্র্যাকশনটা আবার ঢাকা সাপ্লাই ঢুকে গেল। ঢুকে যে ওই কিছু লোক, তারা ওই ফ্র্যাকশনে ওরা ইউনিয়ন করছিল। কিন্তু আমরা তখনও আমাদের যে মানে আগের ইউনিয়ন যেটা, এটাই স্ট্রং, এটা আমরা যাইনি। তারপর হইতে হইতে ওই সালাম সাহেব আর জেনারেল সেক্রেটারি মহিবুল্লাহ বলে বল, সে খুব ভালো নিবেদিত প্রাণ ছিল এক সময়, এই আমার পিছে লেগে গেল। আমি এখানে কর্তৃত্ব করি ইউনিয়নটার, বলে যে আপনারা এই ইউনিয়ন ভেঙে দেন, দিয়ে এখানে আসেন। আর বোঝাতে লাগলো যে এটা আপনারা একটা ছোট ইউনিয়ন, একটাই ধরেন আপনারা স্ট্রাইক করলেন, আপনাদের অন্য কোনো ইউনিয়ন আপনাদের সাড়া দেবে না, আমাদের ইউনিয়ন তো আপনাদের সঙ্গে সহযোগিতা করবো না, তখন আপনারা স্ট্রাইক করে কোনো কাম করতে পারবেন না কোনো। তো সুতরাং একটা ইউনিয়ন করাই সব দিকে বেটার সারা বাংলাদেশ ওয়াইজ আপনারা আছেন। তো শেষ পর্যন্ত আমি কনভিন্স হলাম যে হ্যাঁ, সেটাও ঠিক কথা বলে এই ইউনিয়নটা আমরা ভেঙে দিয়ে ওদের সঙ্গে মার্জ হয়ে গেল। মার্জ হওয়ার পরে প্রথমে ওরা আমাকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি করলো, তারপরে ভাইস প্রেসিডেন্ট করেছিল। এই 33 বছর আমি ইউনিয়ন ট্রেড ইউনিয়ন ওখানে করেছি। যে কাজটা করতেন এখানে ডেভেলপমেন্ট বোর্ডে, অফিসাররা কি সবাই বাঙালি ছিল না নন বাঙালিও ছিল? হ্যাঁ, নন বেঙ্গলি ছিল অনেক। আচ্ছা, নন বেঙ্গলির সাথে আপনার সম্পর্ক কিরকম ছিল? নন বেঙ্গলির সঙ্গে সম্পর্ক আমার ভালো ছিল, বিশেষ করে আমার ভালো ছিল, কারণ আমার একটু উর্দু, আমরা 3 ভাই উর্দু ভালো জানতাম। তা তাদের সঙ্গে কথা বললে উর্দুতে মোটামুটি ভালো বলতে পারতাম, এটা একটা কারণ ছিল। আর সত্য বলতে পাকিস্তান যেহেতু আন্দোলনে আমি সক্রিয়ভাবে সহযোগিতা করেছি, যা যেটুকু হোক, তা পাকিস্তানের প্রতি একটা স্বাভাবিক আমার একটা দুর্বলতা ছিল। তা যখন মানে এই ধরনের আন্দোলন হয়নি, তারপরে এরাও ছিল, উর্দু স্পিকিংরাও ছিল। আর সে সময় উর্দু স্পিকিং হিন্দুও ছিল কিছু, বা হিন্দু বা বাঙালি মুসলমান বলে সে ধরনের কোনো রকম ছিল না, কোনো রকম মানে অসহযোগিতা বা মনোমান্য কিছুই ছিল না। ওটা আস্তে আস্তে গ্রো করলো পরে। তারপরে যখন মানে স্বাধীনতা আন্দোলন যখন হলো, হ্যাঁ সংগ্রাম, তো আমার একটা কথা এখানে বলি না ভালো, যে আমি
মৌলানা ভাসানীর খুব বেশি আমি ছিলাম, শ্রদ্ধা করতাম তাকে। আপনার ছোট ভাই? তা সেই মৌলানা ভাসানীর সঙ্গে যখন আমি বলবো যে বেঈমানি করলো শেখ সাহেব, সে খুব সূক্ষ্মভাবে বেঈমানি করেছে। বেঈমানটা, হ্যাঁ, বেঈমানটা আমি বলবো এইভাবে যে সে নিজেকে সবটা নিজের হাতে গুটিয়ে নেবার জন্য সে সূক্ষ্মভাবে কাজ করতে লাগলো। এবং আমি বলবো এখানে যে সরাদ্দি সাহেবের সৌভাগ্য যে তিনি এই সময়ের আগেই মারা গেছেন, নাহলে সৌরভ সাহেবকেও তিনি লাথি মারতেন। আতাউর রহমানকে তো মারলই। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ছিল, তিনি তো নেক্সট ম্যান ছিলেন বলতে গেলে। হ্যাঁ, এই মৌলানা ভাসানীর সময়ও তিনি নেক্সট শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন আতাউর রহমান। হ্যাঁ, যদিও জেনারেল সেক্রেটারি ছিল হ্যাঁ, তারপর শেখ মুজিব, এটাও তো ওপেন সিক্রেট, সবাই জানে। শামসুর রহমান টাঙ্গাইলের, তিনি ছিলেন সেক্রেটারি, আর মৌলানা ভাসানী ছিলেন প্রেসিডেন্ট। তা সে সবাই তো বলে ওকে শেখ সাহেবই ওকে পাগল করেছিল যেভাবে হোক। হ্যাঁ, পাগল হয়ে গেছিল সম্পূর্ণ। এটা শিক্ষিত মেয়ার যেরকম হয়, তারপর তার লাশ পাওয়া যায়নি, কোথায় মারা গেছিল কেউ বলতে পারে না। ও ওয়েস্টে চলে গিয়েছিল। তার ওয়াইফ তো এই ইডেন কলেজেরই ছিল, প্রফেসর ছিল। এটা কোন সালে? এটা বোধহয় 49-50 হবে, আমার ঠিক সালটা মনে পড়ছে না। মানে আপনি এমনিতে তো নিজে ব্যস্ত আছেন, ইউনিয়ন করছেন, তাই না? এটা তো আপনার নিজের জীবনের ভিতরে। আর শেখ সাহেব বলে উপরে উপরে পুরো দেশে। হ্যাঁ, পুরো দেশে ওই আওয়ামী লীগ বা আওয়ামী পার্টি, ভাসানী, এসব মানে এগুলো লক্ষ্য করা শুরু করলেন কবে? আচ্ছা, এগুলো চলতেছে মানে এটা তাদের, তারা অ্যাক্টিভিটিসগুলো কবে আপনি নোটিস করা শুরু করলেন? অ্যাক্টিভিটিস ওই শুরু থেকেই, আচ্ছা, ঢাকায় আসার শুরু থেকেই। অর্থাৎ এটা কোন সাল? এটা 1950। আচ্ছা, তখন তো তারা মাত্র ওঠা শুরু করেছে, কেবল ওঠা শুরু করেছে। আচ্ছা, মানে আমার মনে আছে প্রথম আমি মৌলানা ভাসানীকে ব্রাউনবাড়িয়াতে দেখি। কবে না? সেটা 1949 সাল। আচ্ছা, তো উনি তখনই ওদের সঙ্গে মৌলানা আকরাম খায়ের সঙ্গে হলো না। মৌলানা আকরাম খায়ের তিনি ছিলেন ইস্ট পাকিস্তান মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন। তা সে ওই মুসলিম লীগের যে পাস এই রিসিট বই সাধারণ সদস্য সংগ্রহ করার দোয়ানা চাঁদা ছিল, সেই মনে আছে আমার। সেই সময় মৌলানা ভাসানী ওর কাছে বললেন আমাকে কিছু বই দেন, আমি কিছু সদস্য সংগ্রহ করব। মৌলানা ভাসানী তো মুসলিম লীগে ছিলেন। হ্যাঁ, তখন সবাই মুসলিম লীগে, শেখ সাহেব থেকে সব মুসলিম লীগে তখন। তা আকরাম খান সাহেব দিলেন না। আচ্ছা, না দিয়াতে 2-3 বার বোধ হয়, তারপর তিনি গেছেন বা চেষ্টা করেছেন, দেয়নি। তখন তিনি বুঝতে পারলেন যে এরা, সেসময় দুটো দল হয়ে গেল ভিতরে ভিতরে মুসলিম লীগের। কেন দিলেন না রশিদ বইটা? দিল না, ওরা দেখলেও, ওরা তো মৌলানা আকরাম সাহেবরা ওরা তো ছিল ঘোড়া মুসলিম লীগের, আর ভাসানীরা ছিল উদারপন্থী মুসলিম লীগের। আচ্ছা, গোড়া মুসলিম লীগের বলতে আপনি কি বোঝান? ঘোড়া বলতে যা বলতে এইটাই বোঝায় যে তারা মুসলিমাইজ করা, ইসলামিক সব ব্যবস্থা করা, যাতে দেশটা ইসলামিক হয় সর্বতভাবে। বাঙালি ছিলেন? হ্যাঁ, তিনি বাঙালি ছিলেন। তিনি অবশ্য তার অবদান অনেক, অনস্বীকার্য অবদান তার। তার আজাদ পত্রিকা তিনি মালিক ছিলেন, আর খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি। বাংলা ভাষাতেও খুব পণ্ডিত ছিলেন, এমনি তো মৌলানা ছিলেনই। তারপরে ওইখানে দুটো ভাগ হয়ে গেল। আর এরা উদারপন্থী মৌলানা ভাসানীরা, এবং একটুকু কমিউনিজম, হ্যাঁ, বামপন্থী ফিলিংস তাদের মধ্যে ছিল। এই জন্যই তারা এদেরকে কোণঠাসা করার চেষ্টা করছিল, এরা ওদেরকে কোণঠাসা করার চেষ্টা করছিল। ফলে তখন ওরা দেখলেন যে না, এদের সঙ্গে আর হবে না। যখন মৌলানা ভাসানী তখন বেরিয়ে যায়, কে তখন প্রথম প্রচেষ্টা করলেন মুসলিম ইস্ট পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী, ওরা যেহেতু মুসলমান, সুতরাং আওয়ামী শব্দটা, আওয়ামী মানে জেনারেল আওয়ামী শব্দটা, সেই জন্য আরবি শব্দ। আওয়ামী হলো মানে সাধারণ, জেনারেল যেটা শব্দ আর কি, জেনারেলি সমস্ত জেনারেল পিপল যেটা হলো আওয়ামী।
এটা খাস একটা শব্দ আছে, হ্যাঁ, আর একটা আওয়াম শব্দ আছে। হ্যাঁ। খাসটা হলো বিশেষ ব্যক্তি, আওয়ামী হলো আওয়াম হলো সাধারণ ব্যক্তি। আচ্ছা আচ্ছা। তা সেই আওয়ামী মুসলিম লীগ তিনি প্রতিষ্ঠা করলেন। তারপর ওই আন্দোলন চলতে লাগলো। তারপরে ওই তো শেখ সাহেবের চেষ্টা যে সবাইকে কোণঠাসা করে নিজে উপরে ওঠা, এগুলো সব আপনি কিভাবে জানছিলেন? তাদের কাজকর্মে দেখি বুঝছি আমরা। আচ্ছা, এমনি পত্রপত্রিকায় সব জায়গায়? হ্যাঁ, প্রতিপদিকে দেখে তাদের ব্যবহার দেখে তারা যখন শামসুর রহমানের অবস্থা এইভাবে করলো, পাগল হয়ে গেলেন? হ্যাঁ, পাগল হয়ে গেল। তারপরে ভাসানীর কিছু কিছু বিরোধিতা করতে শুরু করলেন। প্রথমে চালাক তো খুব। আর এখন ব্যাপার হয় মানুষের এক একজনের কপাল খুলে যায় আর কি, সর্বক্ষেত্রে ওর ওইভাবেই কপাল খুলে গেল। আসলে ভদ্রলোক খুব শিক্ষিত ছিল না মোটেই। তার বক্তৃতা আমরা আগে তো পাগল হতাম তার বক্তৃতা শুনি, কিন্তু তার একই বক্তৃতা, ওই গালাগালি মুখ খিস্তি, যদি তার ওই টেপ করে রাখা যেত তার দেখা যেত প্রত্যেকটা বক্তৃতার ভাষায় এক, এমনকি তার ওয়ার্ড সবই এক। এই অথচ সাধারণ লোক, অশিক্ষিত লোক তো দেশের লোক অত করতে পারেনি। উনি অবশ্য গ্রাজুয়েট ছিলেন। হ্যাঁ, উনি এতে ক্যালকাটা ইউনিভার্সিটির ওই ইসলামিয়া কলেজে পড়তেন। পরীক্ষাটা বোধহয় ঢাকা ইউনিভার্সিটি দিয়েছিলেন। হ্যাঁ, ব্যাচেলার কোর্সটা উনি তখন বোধহয় ওখানার ব্যাচেলার ফাইনাল ইয়ারে ছিলেন বোধহয়, পার্টিশন হয়ে যাওয়ার পরে এখানে বোধহয়। কি সাবজেক্ট ছিল? সাবজেক্ট তো এই ডিগ্রির কোনো স্পেশাল সাবজেক্ট তো ছিল না। দুটা সাবসিডিয়ারি নিতে হতো, তার 6 পেপার ছিল, আর ইংরেজি 1 পেপার ছিল, বাংলা 1 পেপার ছিল। কিন্তু এইসব পাস করা সত্ত্বেও উনি খুব একটা শিক্ষিত ছিলেন না। মানে শিক্ষিত ছিলেন না এই অর্থে বলবো যে, অবশ্যই কথা বললে তো কেউ মানবে না আমার কথা। না তো। হ্যাঁ, যেমন মৌলানা ভাসানী তো ক্লাস 2 পাসও না। জি। কিন্তু তার যে বক্তৃতা সেটা হলো আমরা শুনেছি, তার বক্তৃতা আর শেখ সাহেবের বক্তৃতায় আকাশ পাতাল তফাৎ। আপনি কি এগুলা মাঠে গিয়ে শুনেছেন না এমনি? মানে মাঠে যেতাম, প্রত্যেকটা এতে যেতাম আমি মিটিং। আমার ওই একটা হবি ছিল, এমনকি ক্যালকাটায় যে ছিলাম 2 বছর, ওখানে শ্রদ্ধানন্দ পার্ক বলে একটা পার্ক ছিল, সেখানে মিটিং হতো সব। তা কোনো মিটিং আমরা বাদ দিতাম না, এবং একবারে ফ্রন্টে বসতাম। ওই যে পেপারে যে যখন বের হইতো আমার ছবিটা উঠতোই। আমি আমার আর এক ফ্রেন্ড ছিলাম, দুজনে একবার ফ্রন্টে যে বসতাম। এখনকে ওখানকার কমিউনিস্টদের বেশি শুনতাম। আমি সবসময় কমিউনিস্ট ভাবাপন্ন একটুকু। তা কমিউনিস্ট মিটিংয়ে তো যেতামই অবশ্যই, এমনকি হিন্দু মহাসভার মিটিংয়েও আমরা যেতাম। হিন্দু মহাসভা এটা ওই শ্যামাপ্রসাদ মুখার্জির শুধু হিন্দুদের একটা কমিউনিস্ট পার্টি না, হিন্দুদের একটা ছিল, পলিটিক্যাল পার্টি ছিল। না না, তারা একবারে সম্পূর্ণ এখনকার যে বিজেপি যেমন ওর আর কি। প্রথম ওই মিটিংয়েও যেতাম, মানে মিটিংয়ে যাওয়ার এত নেশা ছিল আমাদের যে প্রত্যেকটা মিটিংয়ে আমরা যেতাম, এবং কে কি বলছে সবই শুনতাম। যে হিন্দু মহাসভার যেহেতু আমরা বিরোধী, আমরা মুসলিম লীগ, সুতরাং তাদের মিটিংয়ে যাবো না, এই ধরনের কোনো ছিল না। পার্টিশনের আগে ক্যালকাটাতে প্রত্যেক, সুতরাং এখানেও প্রত্যেক মিটিংয়ে যেতাম, প্রত্যেকটা মিটিং কোনো রকম ফেল করতাম না কোনোদিন কোনো মিটিং। তা সেখান থেকেই আমরা তারপরে যখন শেখ সাহেব যখন এইভাবে খুব সূক্ষ্মভাবে যখন মৌলানা ভাসানীর বিরোধিতা করতে লাগলো, কি ধরনের জিনিস করবেন মৌলানা ভাসানীর বিরুদ্ধে? মানে তা অবশ্য তখন মানে আপনি কি দেখেছিলেন, আপনি কি দেখে কি কি জিনিস দেখে আপনি আস্তে আস্তে বিরূপ হলেন? বিরূপ হলাম, ওই যে বললাম যে আমি একটুকু কমিউনিস্ট তা ওরা শেখ সাহেব যেমন প্রথম যদিও তিনি চীন থেকে ঘুরে এসেছিলেন, কিন্তু তিনি ওই একটু কমিউনিজমের বিরোধিতা করতে লাগলেন। এবং তিনি আমেরিকা ঘেঁষা হতে লাগলেন, যেটা সম্পূর্ণ এরা মৌলানা ভাসানী এবং বামপন্থী যারা সবাই সম্পূর্ণই সে সময় আমেরিকার বিরুদ্ধে ছিল। এবং তারা সে সময় তো
চীন আর ভারত রাশিয়া এক গ্রুপে ছিল। তা এগুলো আস্তে আস্তে লক্ষ্য করা গেল। তারপরে তো তিনি হতে হতে মৌলানা ভাসানীকে, তিনি অবশ্য খুব চালাক লোক ছিলেন, তো মৌলানা ভাসানীকে জীবনে কোনোদিন অশ্রদ্ধা করছেন এটা দেখাননি তিনি, কিন্তু মৌলানা ভাসানীকে কীভাবে পটকাতে হয় এটা তিনি চেষ্টা করে যাচ্ছেন সবসময়। শেষ পর্যন্ত তিনি সাকসেসফুল হইলেন। সেটা হলো কাকমারি সম্মেলন হলো একটা বিরাট সম্মেলন। হ্যাঁ, তা এখানে আমি একটা কথা বলি যে শেখ সাহেব তো পরে আমরা বুঝলাম যে আগাগোনাই তিনি ভারতের দালালি করেছেন, কিন্তু সেই সময় তার কিরকম সূক্ষ্মভাবে সেই সময় উনি কিছু ভারতের নেতাদের নামে কিছু গেট করেছিলেন, অনেকগুলো গেট তৈরি করেছিলেন তিনি মিটিংয়ে যাবার ঢোকার এতে। তা সে কয়েকটা ভারতে যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অবশ্যই ইনি তো হিন্দু মুসলমান বলে তার কাছে কোনো পার্থক্য ছিল না। হ্যাঁ, তো এইভাবে অনেকগুলো, তারপর সুভাষ বোস, এইসব এদের নামে কিছু তরুণ পেছনে, সেগুলো শেখ সাহেব তখন বিরোধিতা করল। কারণ চালাক লোক কিরকম তরুণগুলো ওই মুসলিম আওয়ামী লীগ করলো তাদের টাকায় ওই এটাকে সাজাবার জন্য, এই মিটিংয়ের স্থানটাকে, এই প্যান্ডেলকে কেন্দ্র করে। তারপর তোমার বিরুদ্ধে এসে এখানে ইত্তেফাকটা, যদি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী, এটাই তো মজার কথা। আমার কাছে কাগজ সব ছিল, দুর্ভাগ্যক্রমে এই কাগজগুলো অনেকদিন না দেখাতে উইয়ে খেয়ে ফেলিস। প্রথমে লেখা হয়তো প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ব্র্যাকেটে ভাসানী, এই ইত্তেফাকটা আমার কাছে ছিল। তারপরে ইত্তেফাকে মানিক মিয়া ওকে যখন সরালো, দুটো ভাগ যখন হয়ে গেল, শেখ সাহেবের দলে এসে গেল, দুটো হয়ে গেল, তখন ও পত্রিকায় লিখতে লাগলো যে প্রতিষ্ঠাতা সম্পাদক, এই কাগজ অনেকের কাছেই আছে, প্রতিষ্ঠাতা সম্পাদক, আমার কাছে ওদের একটা কাটি মাটি থাকতে পারে কোথাও, প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন ব্র্যাকেটে মানিক মিয়া, এই লিখতে শুরু করলো। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা সম্পাদক সে, মৌলানা ভাসানীর প্রতিষ্ঠাতা আর ও হলো প্রতিষ্ঠাতা সম্পাদক, এটা কারেক্ট। তারপরে সম্পাদক শব্দটা উঠিয়ে দিয়ে এখন লেখছে প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন ব্র্যাকেটে মানিক মিয়া। তো এই সূক্ষ্মভাবে এইভাবে আমি একটা উদাহরণ যে মৌলানা ভাসানীকে কীভাবে মানে অপদস্থ করা, এইভাবে করে করে তারা তখন মৌলানা ভাসানী বাধ্য হয়ে উনি ওই ন্যাপ করলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি। সেখানে সমস্ত যত বামপন্থী ভালো ভালো আজকে যত আওয়ামী লীগে দেখেন যে সমস্ত, সবাই ওইখানে ছিল সব সে সময়। তা এই সময় থেকে আমি শেখ সাহেবের উপরে খুব বীতশ্রদ্ধ হয়ে গেলাম। তারপর আমি এই পার্টিকে কোনোদিন, যেহেতু শেখ সাহেবকে সাপোর্ট করিনি, সেই জন্য এদের আন্দোলনে আমি একটা জিনিস ধরে বিরোধিতা করেছিলাম। সেটা আমার বিরোধিতা করার একমাত্র কারণ যেটা, সেটা হলো যে যেহেতু আমি কমিউনিজম এবং কমিউনিস্ট পার্টিতেও আমি কর্মী হিসাবে ছিলাম, তা লেনিনের যে কথাটা যে বিপ্লব কোনোদিন পোর্টফোলিও করে বিদেশ থেকে বই আনা যায় না, সুটকেসে ভরে বিপ্লব বিদেশ থেকে আনা যায় না। তা আমি এইটা বলতাম যে আমি যেহেতু লেনিনের ভক্ত এবং লেনিনের স্লোগান আমি মানি, সুতরাং তোমরা যে বিপ্লবটা আনছো ভারত থেকে, তোমরা বিপ্লবটা বই আনছো দেশে, সুতরাং এই বিপ্লব কোনোদিন সুফল দেবে না। সেই কারণেই আমি তোমাদের এই বিপ্লবকে আমি সাপোর্ট করি না। এবং তার পরিণাম এখন পত্রিকায় ক্লিয়ার লেখছে যে ভারত, তারা দুটি তিনটে কারণে তারা বাংলাদেশকে বিভক্ত করেছে। প্রথম যেটা কারণ তাদের, সেটা হলো যে সামরিক যে একটা তাদের ব্যয়, বিরাট একটা সামরিক ব্যয় তাদেরকে এখানে করতে হতো, এবং সামরিক শক্তিকে তারা এখানে নিয়োজিত রাখতে হতো বাংলাদেশ রাখার জন্য। হ্যাঁ, বাংলাদেশকে থেকে যদি কোনো রকম আমাদেরকে আক্রমণ করে ভারতের উপরে, সেই আক্রমণটা প্রতিহত করার জন্য। এইটা তাদেরকে এখন করতে হচ্ছে না। এবং ওই কারণে
আপনি মনে করেন যে আমাদেরকে দখলও করে নাই যারা? হ্যাঁ, তারপর তো দেখাই গেছে যখন ওরা ঢুকলো তখন লুটপাট শুরু করে দিল। কত বেবি ছিল, আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে আমি বেবি পেতাম, এখন বেবি পাই না একটা। সমস্ত বেবিগুলো নিয়ে গেল, সমস্ত ফ্যাক্টরি লুট করতে লাগলো। তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই যে মেজর জলিল, সে দেখলো যেটা আশ্চর্য ব্যাপার, এই ভারতরা এইভাবে আমাদেরকে সাহায্য করে এখন আমাদের ফ্যাক্টরি লুট করতে শুরু করেছে। তখন তার আন্ডারে যে সমস্ত মুক্তিবাহিনী ছিল তাদেরকে অর্ডার দিল যে ওই ভারতীয় সোলজারদের গুলি চালাও। এটা কবে নাগাদ? এটা সালটা ঠিক আমার মনে করতে পারছি না, মানে 72-এ? 72-এর পরে বোধ হয় কি না, 72-ই হবে, এটা 72-ই হবে। তারপর সেই সময় কিছু ইন্ডিয়ান সোলজার মারা গেল, বেশ কিছু মারা গেল। তখন ওকে শেখ সাহেব অ্যারেস্ট করলো, মেজর জলিলকে 14 বছর জেল দিল তাকে। তাই নাকি? হ্যাঁ। তা কি সাংঘাতিক ব্যাপার, এখানে শেখ সাহেবের কোথায় আন্তরিকতা তার দেশের প্রতি, যে আন্তরিকতাটা, যে ভালোবাসা, যে মেজর জলিল একজন সামান্য মেজর তার আছে, তুমি একজন দেশের সরময় কর্তা, তোমার এই ভালোবাসাটা গেল কোথায়? পরিষ্কার এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে না, সে ভারতের দালালি ছাড়া আর কিছুই করেনি। তারপরে ছেড়ে দিতে বাধ্য হইল চাপে আর কি। কতদিন ছিল জেলে বা জেল হয়েছিল কিনা সেটা ঠিক মনে পড়ছে না আমার। তারপর ও একটা পার্টি করল, জাসদ করল। তো এইভাবে আমি শেখ সাহেবকে এইসব বিভিন্ন কারণে আমি কোনোদিন সমর্থন দিইনি। তো যাই হোক, তারপর তো দেশ ভাগ হইল। আচ্ছা, ওই কি বলে পাকিস্তান আমলে? পাকিস্তান আমল, শেখ সাহেবের তো ছিল 6 দফা দাবি। হ্যাঁ। আর মৌলানা ভাসানীও তো বলতেন যে অটোনমি দিতে হবে, বলতেন যে ওরা আমাদের শুষে খাচ্ছে। তো শেখ সাহেবকে তো আপনি শ্রদ্ধা করেন না, ওনার কথা বাদই দেন, বা মানে ওনার কথা বলছেন, বাট ভাসানী সাহেব তো বলছিলেন যে অটোনমি, আর উনি তো বলছেন যে ওয়েস্ট পাকিস্তান আমাদেরকে। আপনার ওই সম্বন্ধে কি মতামত ছিল? মানে আপনি যখন শুনবেন আপনার কি মনে হয় যে কথাটা ঠিক না, কথাটা ভুল না? না, অটোনমি ওই যে কাঠমারি সম্মেলন থেকে ওইখানেই তিনি পাকিস্তানের কর্তাদের একটা ট্রেনিং দিলেন যে হ্যাঁ, যে ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সঙ্গে আমাদের যদি তোমরা তোমাদের মত পরিবর্তন না করো, আমরা তোমরা যদি মত পরিবর্তন না করো, আমাদের প্রতি যদি তোমাদের শ্রদ্ধাবোধ না জাগে বাঙালিদের প্রতি, তাহলে তোমাদের সঙ্গে আমাদের হবে না। আমরা ওয়ালাইকুম আসসালামই আমাদের এখন শেষ কথা হবে তোমাদের। হ্যাঁ, তা সেটারও বিরোধিতা করলো শেখ সাহেব। কি সাংঘাতিক দেন, ইত্তেফাক বিরোধিতা করলো, শেখ সাহেবরা বিরোধিতা করলো, স্বরাজিত করবেই। এইভাবে মৌলানা ভাসানী কিভাবে তিনি, ঠিক ভার্সনটা মনে নাই, তিনি বিরোধিতা করলেন যে এটা তো তোমার বলা উচিত হয়নি, এই আর কি। হ্যাঁ, ওই সভাতে এটা বলা তো উচিত হয়। তা এখানে সূক্ষ্মতার এইটা, সে সূক্ষ্মভাবে ঢোকার কিভাবে তার পলিসিটা, অবশ্য সেটা তার জন্য নিশ্চয়ই ভালো, সে তার জন্য সে বুদ্ধিমান ছিলেন তিনি। তো এইভাবেই সূক্ষ্মভাবে তিনি ঢুকে, তারপর তো স্বাধীনতা হয়ে গেল। তা আমি তো ট্রেড ইউনিয়ন, কত ট্রেড ইউনিয়ন আমি চালিয়ে। কি বলে এমনি ওই কিন্তু আপনার কাছে মনে হয়, মানে আপনার কাছে মনে হয় নাই যে ভাসানী সাহেব যে কথাগুলো বলতেছেন, মানে এই যে বলছেন যে ওয়েস্ট পাকিস্তান আমাদের অত্যাচার করছে, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে কথাগুলো ঠিক না, কথাগুলো ভুল? হ্যাঁ, তো ভাসানী যেহেতু আমি বাম ঘেঁষা, সুতরাং তিনিও বাম ঘেঁষার তার এই যুক্তিগুলো এবং তার বক্তব্যগুলো, সেজন্য তাকে শুরু থেকেই যেহেতু আমরা সমর্থন দিয়েছি, শেষ পর্যন্ত সমর্থন তাকে। কিন্তু আপনার কাছে আপনি নিজে কিছু ফিল করেন নাই যে ওয়েস্ট পাকিস্তান আপনাকে বাইরে রাখছে? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই ফিল করছে, সেটা তো আমরা সবসময় বলেছি। মৌলানা ভাসানী যেটা বলছে সেটা তো আমাদেরও মনের কথা। আচ্ছা, এমনিতে আপনার কোনো ঘটনা ঘটেছিল পাঞ্জাবিদের সাথে, মানে কোনো খারাপ? না, আমি তো সরাসরি ওইভাবে ওদের সঙ্গে কোনো। বা আপনার চাকরিতে কি আপনি কোনো, আপনার কি মনে হয়েছে যে আপনি পিছিয়ে গেছেন ওই কারণে বাঙালি? না, সেটা সে ধরনের কোনো এখানে কোনো উর্দু স্পিকিং কে অন্যায়ভাবে আমার উপরে দেওয়া হয়েছে, তা দেওয়া হয়নি কোনোদিনই। আচ্ছা,
বা তাদের আপনার প্রতি কোনো মানে সূক্ষ্ম কোনো অশ্রদ্ধা বা এরকম? না, তাদের আমি প্রকৃতপক্ষে এইভাবে অশ্রদ্ধা কাউকে করতাম না এইভাবে মানুষ হিসাবে। বা তারাও হ্যাঁ, তারাও আমাকে কোনোদিন করেনি। তবে তারা যে সূক্ষ্মভাবে অশ্রদ্ধা করতো বাঙালি জাতিকে, সেটা আমি অনুভব অবশ্যই করতাম। এবং সেটার প্রতিবাদ তাদের সঙ্গে অনেক সময় ঝগড়াও হতো, কথা কাটাকাটি। এরকম কিছু মনে আছে যে ঝগড়া টগড়া হলো এরকম? যে ঠিক মানে তর্ক লাগলে হয়তো উদাহরণ দিতাম। যেমন একটা উদাহরণ, যখন আবুল মনসুর আহমদ সাহেব যেমন শিল্পমন্ত্রী ছিলেন সেন্ট্রালের, পাকিস্তানের, তা সে সময় ওই প্রতি বৎসর কিছু ছাত্রকে বিদেশে পড়ার জন্য পাঠানো হতো। তাতে ওই 11 জনকে, উনি যে বছর ছিলেন ওই বছর 11 জনকে পাঠানো হতো। বছরটা ঠিক মনে নাই আমার, মানে 50 দশকে না 60 দশকে? ওটা ওদের 60 দশকে হবে। আবুল মনসুর আহমেদ নিজে বাঙালি না পাঞ্জাবি? উনি বাঙালি, ময়মনসিংহ বাড়ি। উনি বাংলা ভাষার একজন সাহিত্যিক ছিলেন এবং সম্পাদক ছিলেন তিনি। ওই ইতিহাদ বলে একটা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তো তিনি ওইবার ওই 11 জনের মধ্যে একজন উর্দু স্পিকিং রাখলেন আর 10 জন বাঙালি রাখলেন। রেখে সেক্রেটারিকে দিয়ে দিলেন। তখন তিনি ছিলেন শিল্পমন্ত্রী বোধ হয়। হ্যাঁ, শিল্পমন্ত্রী। শিল্পর ব্যাপারে সব ছাত্ররা যেত আর কি পড়াশোনা। তা আর সরওয়ার্দী সাহেব তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার আন্ডারে তিনি শিল্পমন্ত্রী। আইয়ুব খানের আসা, হ্যাঁ, আইয়ুব খানের আসার আগে। তারপরে সেটা ওই সেক্রেটারি সাহেব সরাসরি এসে বললে, এটা আপনি কি করলেন, এটা তো সেক্রেটারি উর্দু স্পিকিং। তখন সেক্রেটারি বোধহয় বাঙালি কেউ ছিল বলে আমার একজন দুজন থাকতে পারে। তারপরে উনি বললেন যে না, আমি যা করেছি এটা ঠিক আছে। তাও সে হয়তো আবার যেহেতু উর্দু স্পিকিং তাদের ডাঁট বেশি, কারণ জানছি, বলেছি তোমরা গত বছর থেকে শুরু করে সবই এইভাবে তোমরা 11 জনের মধ্যে 10 জনই উর্দু স্পিকিং গেছে, একজন বাঙালি গেছে। তো এবার না হয় একজন উর্দু স্পিকিং গেল, এটা তো কোনো অসুবিধা তোমাদের দেখছি না। এইভাবে জবাব দিলাম। তারপর তিনি সরওয়ার্দী সাহেবের কাছে গেলেন। হ্যাঁ, সেক্রেটারি, যে স্যার মনসুর সাহেব তো এই করছেন, আপনি একটু হস্তক্ষেপ করেন। তখন উনি ওকে ডেকে বলে, ঠিক আছে আমি পরে বলবো। এক সময় হয়তো তিনি বলেছিলেন যে তুমি খামাকে কি দরকার এগুলো ঝগড়া করি। তখন তিনি 50-50 করেছিলেন। সরওয়ার্দী সাহেবের কোনো মনে হয় না যে বাঙালিদের একটু বেশি দেওয়া উচিত? তা তো মনে হবে না, সেইটাই তো এদের ভুল। এই বাঙালিদের এখনো তাকে বলে, সব বইগুলো সব আমার কাছে ছিল, সমস্ত খেয়ে ফেলিয়েছে। সরওয়ার্দী সাহেবের প্রতি যে এখনো সব ভক্তি দেখি, সরওয়ার্দীর নামে কত পার্ক, কি হাসপাতাল, মৌলানা ভাষার নামে তো কিছুই করেনি তারা। একটা রাস্তার নাম করেছে, না করলেও চলতো। তা সে সরওয়ার্দী সাহেব যে কি চিজ ছিল সেটা তো আর এরা ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে। হ্যাঁ, তার সৌভাগ্য হলো যে পাকিস্তান হবার আগে সে মারা গিয়েছিল, সরওয়ার্দী সাহেব। এটাই তার সৌভাগ্য। না হলে সেও তো, তাকে তো সে 1 নম্বরে দালাল হইতো, 1 নম্বর রাজাকার হইতো সরওয়ার্দী সাহেব। সরওয়ার্দী সাহেব কিছুতে সাপোর্ট করতো, সেই বাংলাদেশ কখনোই সাপোর্ট করতো না। তা এইসব দেখেই আমার হয়েছে যে ভাসানী তো এই ধরনের কোনো মনোবৃত্তি পোষণ করতো না কোনোদিন। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনাদের উর্দু স্পিকিং কলিগের সাথে আপনার মাঝে মধ্যে তর্ক হতো, যে এই বাঙালি। হ্যাঁ, তো ওই তখন তাকে এই উদাহরণটা দিলাম যে দেখো তোমরা এগুলো। হ্যাঁ, মনে আছে কি কোন কলিগ? অনেকেই তো ছিল অবশ্য। তাহলে তার সব এখন একজন মারা গেছে এখানেই। আর ওই সাথে সাথে পালালো সবথেকে যে বদমাস ছিল, যেটা ফখরুদ্দিন তার নাম ছিল, উর্দু স্পিকিং, খুব শয়তান ছিল। পাঞ্জাবি না, এ ছিল বিহারি, বিহার প্রদেশের ফখরুদ্দিন। এটা খুব আসলেই খুব বদমাস ছিল, জাত বদমাস ছিল এটা। এমনিতেও
তো সেই তো মানে নিল আর কি। তা সে ওই সবাইকে থ্রেডিং দিত সে, আর আমাকে থ্রেডিং দিতে বলতো, अरे वकील साहब तुम तो मौलाना भाषानी का आदमी है, इसलिए तुमको छोड़ देता है, मगर ठीक से चलो नहीं तो तुमको भी नहीं छोड़ेगा। যেহেতু আমরা যারা বাংলাদেশ সাপোর্ট করছি, হ্যাঁ, তা এইভাবে সে থ্রেট করতো আর কি। হ্যাঁ, আমাকে বলতো যে তুমি মৌলানা ভাসানীর লোক। তাই এইভাবে তা আর কেউ কি দুর্ব্যবহার করতো এই ফখরুদ্দিন সাহেব ছাড়া? মানে আপনাদের আর আরেকজন অফিসার ছিলেন, আরেকজন অফিসার ছিলেন, তার নামটা কি ভুলে যাচ্ছে, তিনি ডিউটি ডাইরেক্টর ছিলেন, তিনি অ্যাকাউন্টসের চিফ ছিলেন আর কি। তা সে ওই বিরোধিতা করতো, আমাদেরকে খুব করতো, জ্বালাতন করতো নানানভাবে, ভয় দেখাইতো যে দেখো ये लिस्ट है, तुम्हारा भी नाम है इसमें, हम अभी अगर कैंटोनमेंट जाएगा तुमको उठा के ले जाएगा। এটা ওই লিবারেশনের টাইমে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে তখন। যুদ্ধ শুরু হওয়ার সময় তো দুর্ব্যবহার করছিল। হ্যাঁ, যুদ্ধ শুরু আগে এই ফকল্যান্ডে বললাম যে সবসময় করতো এরকম। এটা আরো বললাম যে জাত বদমাস ছিল এটা। অন্য অফিসারটা করতো না, অফিসার ওইভাবে করতো না, সে চালাক লোক তো, বোঝা যেত না তেমন, বোঝা তেমন যেত না। তবে ওই লেট ফেট হইলে খুব করতো, ঢাদেন সব দিত, দেখতাম। তা সেটা তখন অন্য বুঝতাম না যে সে বাঙালি বলে তাদেরকে করছে। হ্যাঁ, না তা বলতো না, চালাক ছিল তো, তা বলতো না। হ্যাঁ, পরে আমরা বুঝলাম, যে লোকটা কমিউনাল ছিল, সে বেশ করে হিন্দুদের প্রতি খারাপ ব্যবহার করতো, হিন্দু বহু ছিল তো। কিন্তু এই অন্য লোকটা ফখরুদ্দিন সাহেবের সাথে, আচ্ছা, এই এক মানুষের পার্থক্য আমি আরেকটা বলি। এই ভদ্রলোকের বিহারে বাড়ি, এই যে আমাদের যে ডিপুটি ডাইরেক্টর যিনি ছিলেন, তিনি যেই দুর্ব্যবহার করতেন, আর আরেকজন ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমাদের দুই সাইড ছিল, একটা অ্যাকাউন্ট সাইড, একটা ইঞ্জিনিয়ারিং সাইড। তো ইঞ্জিনিয়ারিং সাইডের টাকারি সাপ্লাইয়ের ইঞ্জিনিয়ারিং সাইডেও একজন যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ছিলেন, তিনিও বিহারি ছিলেন, উর্দু স্পিকিং। তা একটা হিন্দু, তখন ডিআইটিতে আমাদের অফিস ছিল ওই ইঞ্জিনিয়ারিং সাইডটা, তা একটা হিন্দু ওই লিবারেশন টাইমে বেতন নিতে আসছে, আর ওই উপরতলায় ছিল, ছাদের উপরে ছিল মেশিন গান টান ফিট করে ওই পাকিস্তান আর্মি ছিল। তা কে বোধহয় একটু বলি দিয়েছে, ওই যে একটা হিন্দু, তাকে ধরে নিয়ে গিয়েছে। ওই হিন্দুকে বেতন নিতে আসছিল, সে এমনি অফিসে খুব কম আসে, ডুকি থাকে, তারপর তাকে ধরে ছাদে নিয়ে গিয়েছে। এই যে উর্দু সিং যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসারের কানে গেছে, ওর সাথে ছুটিয়ে গিয়েছে, ছুটিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছে। ওদেরকে কিছু বুঝিয়েছে, কি বলছে তা তো আমরা শুনিনি। সেখানে ছাদে তো আমরা ভয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না, সে উর্দু স্পিকিং বলি সে গেছে, দিতে হয়, ছাড়িয়ে নিয়ে এসে তার বেতনটা দিয়েছে, আর তাকে বলেছে তুমি অফিস কোনোদিন এসো না, তোমার বেতন আমি বাড়িতে পৌঁছিয়ে দেবো। হ্যাঁ, আর এসো না, আমি বাড়িতে তোমার। এই যে দুজনেই বিহারি, দুজনেই উর্দু স্পিকিং, ডিফারেন্সটা দেখা। তো সেই মানুষ সবারই মধ্যে ভালো আছে, সবার মধ্যে খারাপ আছে। ফখরুদ্দিন সাহেব তারপর ওরা কিভাবে যে পালিয়ে গেল, একে তো নিঘাত মেরে ফেলতো, কিন্তু এত চতুর চালাক, সে যে কিভাবে পালাল আমরা টেরই পেলাম না। পরে শুনলাম যে কিভাবে ওই যে এই ৯৯,০০০ যে সোলজার ছিল, পাক আর্মি ছিল, তাদের ভিতরে কিভাবে ঢুকে যে পালিয়েছে। হ্যাঁ, তারা তাদের সঙ্গে ধরে অ্যারেস্ট হয়ে গিয়েছে, সেও অ্যারেস্ট হয়ে গিয়েছে, এতে ছিল, অ্যারেস্টে ছিল, তারপরে ছেড়ে দিল যখন তাদের সঙ্গে পালিয়ে চলে গিয়েছে। আচ্ছা, ওই কি বলে ইলেকশনটা যখন হলো,
70-এ, হ্যাঁ। এমনিতে যখন এই রায়ট টায়ট লাগলো রাওয়ালপিন্ডিতে, তারপরে ঢাকায় আস্তে আস্তে, যেটা মৌলানা ভাসানী ওটার নেতৃত্বে ছিল, হ্যাঁ। তখন আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে এইসব জিনিসে? মানে আপনি অফিসে যাওয়ার সময় অসুবিধা হয়েছে, বা মানে আপনার ওই সময় রায়টের সময় কোনো এক্সপিরিয়েন্স ছিল 69 সালে? না, 69 সালে তো তখন ঘেরাও আন্দোলন হতো মৌলানা ভাসানীর। নভেম্বর ডিসেম্বর শুরু হলো, তখন 70 চলে গেল। তো ঘেরাও আন্দোলন যেটা সব অফিস আদালত ফ্যাক্টরি, এটা তো মৌলানা ভাসানীর অবদান। তো তাতে লিবারেশনের দিকে বহু কাজ হয়েছে সেগুলোতে। মানুষ তিনি ইউনাইটেড করলেন, টেক আপ করলো শেখ সাহেব, ভালো হোকটা শেখ সাহেব করলো, এই হচ্ছে মজার ব্যাপার। এমনিতে ওই আপনি এমনি পার্টিসিপেট করেননি মৌলানা ভাসানীর? না, আমি সরাসরি পলিটিক্স, ট্রেড ইউনিয়ন করতাম, এইটাই আমি এঙ্গেজ ছিলাম। সুতরাং ওদিকে যেহেতু আমি ট্রেড ইউনিয়নে যেহেতু টপে ছিলাম, সুতরাং আমাকে খুব বেশি খাটতে হতো ট্রেড ইউনিয়নের জন্য, সব কিছুই করতে হতো। আর তারপরে তাহলে গন্ডগোলটা যখন হলো, আপনিও দেখলেন চোখে যে হচ্ছে গন্ডগোল, ভাসানী সাহেব লিড দিচ্ছেন, মানে আপনি ওটাতে জড়িত না হলেও আপনার মনে হলো কি যেটা ভালো জিনিস যে আর্মি আউট হয়ে যাচ্ছে? না, আমি তো যেহেতু মৌলানা ভাসানীও চেয়েছেন, সুতরাং আমিও চেয়েছি হ্যাঁ এরা হোক। শুধু আমি ওই শেখ সাহেবেরকে আমি অপছন্দ করেছি, এই ডিফারেন্স। তাহলে 70-এ যখন শেখ সাহেব ইলেকশনে দাঁড়ালেন, তখন আপনি? না, আমরা তো ন্যাপকে ভোট দিয়েছিলাম। ন্যাপ কি দাঁড়িয়েছিল? হ্যাঁ, দাঁড়িয়েছিল। সরি, না, ন্যাপ করলো না, হ্যাঁ, ওরা করলো না। তা সে সময় না ভোট ওই শেখ সাহেবদেরকে দিয়েছিলাম। দিয়েছিলেন ওনাকে? ওকে দিয়েছিলাম। এমনিতে আপনার ফ্যামিলিতে ধরেন আপনি তো শেখ সাহেবকে পছন্দ করতেন না, হয়তো পরিবারের অন্য লোকে একটু বেশি পছন্দ করতেন, এটা নিয়ে কি কোনো বিভেদ ছিল পরিবারে, যে কেউ কি চাচ্ছিল যে? না, আমাদের পরিবারে কোনো এই নিয়ে কোনো ছিল না, মতভেদ ছিল না আমাদের 3 ভাইয়ের মধ্যে। আমরা একই মনোবৃত্তি ছিলাম। তা ওই সে সময় তো হয়নি, আমাদের কাকলি ম্যাচিউর হয়নি। কাকলি ও কিভাবে আওয়ামী লীগার হয়ে গেল, পাড়া আওয়ামী লীগার, সবচেয়ে বড় মেয়েটা। হ্যাঁ, এখন আওয়ামী লীগ। তার সাথে কি আর্গুমেন্ট হতো? না, ও মেয়ে তো আমাদের, তার সঙ্গে নিয়ে আর করতে প্রশ্ন ওঠে না। আচ্ছা, তো আপনারা কি কিছু বলতেন তাকে যে আওয়ামী লীগটা কিন্তু আসলে এরকম না? বা না, সেটা ওই ওরা বোনরা ভাইরা কোনো সময় করে, ওই যেমন ওই গালিব যেটা ওদের পক্ষে সেটাই কাগজে এক লেখে, ওর কাকুলি আবার সেটা কেটে দেয়, দিয়ে আরেকটা লেখে করে। এমনি কোনো নাই। না, ওই রকমই হতো তাহলে তখন? না, তখন ওরাই হতো, ওদের মধ্যে, মানে ছোটরা, ওই ভাই বোনদের মধ্যে। কাকুলি সবচেয়ে বড় ছিল, হ্যাঁ, সবচেয়ে বড় ছিল। তো বোধহয় অত বোঝারও বয়স ছিল না? না, যখন বোঝার বয়স হয়েছে আস্তে আস্তে, তখন তো। আচ্ছা, আর এমনিতে মানে এমনিতে যখন মানে আস্তে আস্তে তো গন্ডগোল লাগা শুরু করলো, এমনি তখন কি আপনার কোনো এক্সপিরিয়েন্স মনে আছে আপনার নিজস্ব? কোন টাইমের কথা বলছে? ধরেন 69-এ গন্ডগোল লাগলো, তারপরে 70-তে সাইক্লোন হলো, তার ইলেকশনটা হলো, শেখ সাহেব জিতলো, তারপরে আর্মি পাওয়ার দিল না, যে না আমরা দিব না, তারপরে দিব না করতে 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 মার্চ মাসে তো গন্ডগোল লেগেই গেল পুরো, তারপরে তো যুদ্ধই লেগে গেল। এই ধরেন এই সময় মার্চ মাস পর্যন্ত, যুদ্ধের কথা তো পরে আসা যায়, কিন্তু এই মার্চ মাস পর্যন্ত, এই 69 থেকে 71-এর মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে কি আপনার নিজের কোনো অভিজ্ঞতা মনে আছে? মানে মারামারি না, বাট এমনি আপনার কি কোনো কিছু মনে আছে কিনা, মানে উল্লেখযোগ্য এক্সপিরিয়েন্স? এ সময় এই হলো যে ঢাকা শহর তখন খুব থমথমে ভাব, আমরা বেরিয়ে হতো না বাইরে, আর অফিস আসার সময় তো মাথায় হেড করে আসতাম, কোনো দিকেই চাইতাম না। কেন? ওই চতুর্দিকে সোলজার কি তারা মনে করে বসে। হ্যাঁ, এইরকমও ঘটেছে অনেক, যে থুতু ফেলেছে, এমনি মানুষ অনেক সময় থুতু ফেলে, তো থুতু ফেলেছে এসে ধরেছে বলে। হ্যাঁ, শুরু হওয়ার সময়, যুদ্ধ শুরুর আগে আগে যখন ওই স্ট্রাইক ছিল 1 মাস, মার্চ মাসটা, সে সময়ও এইভাবে
অবশ্য না, মার্চ মাসে আমাদের খুব ডাঁট ছিল, সে সময় আমরা ডাঁটে অফিস করতাম না, একবারে ওই সে সময় কেউই অফিস যেত না। সে সময় এমনকি উর্দু স্পিকিংরাও যেত, তারাও খুব ভয়ে ভয়ে দু একজন যেত। আচ্ছা, আপনার ডাক ছিল কেন? কারণ শেখ মুজিব জিতছে বাংলা। হ্যাঁ, সে সবাই 99.9% যখন ইউনাইটেড। আচ্ছা, আর তখন এরকম যখন একটা পরিবেশ যে আপনাদের বেশ একটা দাপট, তখন আপনারা যে অফিসে যেতেন, তখন উর্দুওয়ালাদের সাথে সম্পর্কটা কিরকম ছিল? মানে তখন কি কিছু মনে পড়ে? কারণ তখন তো এতদিন না, তখন ওই লিবারেশন টাইমে না, তার আগে না, লিবারেশন টাইমের আগে। লিবারেশন টাইম তো তখন বদলে না, লিবারেশনের আগে তারা এমনি চাকরি করতো, তো চাকরিটাকে সবাই প্রধান মুখ্য দিত, সুতরাং ওইভাবে কোনো ধরনের এই সাহস কেউই বলতো না। আচ্ছা, কিন্তু মার্চ মাসে ধরেন এমনিতে বিহারি যারা অফিসে, তারা কি আপনাদের সাথে একটু ভালো ব্যবহার করতো? বিশেষ করে যে না, এরা তো একটু ক্ষমতায় চলে আসবে, এরকম কোনো কি ব্যাপার ছিল? তখন ওরা দুই একজন আচ্ছা খারাপ ব্যবহার করতো, যেমন ফখরুদ্দিনের নাম করলাম। আচ্ছা, মার্চ মাসে সে খারাপ ব্যবহার করতো? এ আগে তো গোড়া থেকে গিয়েছিল এরকম। মার্চ মাসে তারা একটু ভয় ভয় হয় নাই যে যদি এখন বাঙালিরা চলে আসে? হ্যাঁ, তা ভয় তো ছিলই কিছু কিছু। ওই বেশি করে ফখরুদ্দিনকে সবাই অ্যাভয়েড করতো, কাছেই ভেটতো না কেউ। আর অফিসে তো তর্ক বিতর্ক করতোই কম আর কি, সবাই ওই করলে ওই উর্দু সিংরাই করতো। তারা ওই কোনো সময় লাগিয়ে দিয়ে বলতে, আরে ছোড়ো तुम, अगर तुम जीतोगे तो हमारा হাতে তালু में रुआ उठेगा। মানে তোমরা যদি জিততে পারো বাঙালিরা কোনো দিন, তাহলে আমাদের হাতে লোম গজাবে। আচ্ছা, ইলেকশনে যে জিততে পারো? ইলেকশনে না, ওই লিবারেশন টাইমে বলতো আর কি ওরা। এইভাবে কিছু ছিল, খুব বেশি না। আচ্ছা আচ্ছা, এমনিতে যুদ্ধ শুরু হওয়ার আগে কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেনি এমনিতে? না, ঘটনা কিছু ঘটেনি, তবে হয়তো আলাপ পরিচয় তর্ক ফর্ক কিছু হইতো অবশ্যই। আচ্ছা, এগুলো কিছু মনে আছে আপনার তর্ক? এ ধরনের ঠিক পার্টিকুলার মনে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে যুদ্ধ শুরু হওয়ার পরে মানে আপনার কি অভিজ্ঞতা কিছু মনে আছে এমনিতে? যুদ্ধ শুরু হওয়ার পরে তখন তো আমরা একবারই কোনা ঠেসা হয়ে গেলাম, সেটা ভয়ে অনেকটা। কারণ সেখানে রন্ধ্রে রন্ধ্রে সোলজার সব ঘুরে বেড়াচ্ছে, উর্দু স্পিকিংরা কান পেতে আছে, এগুলো আমরা লক্ষ্য করেছি সে সময়। সেজন্য আমরা সে সময় আমাদের তর্ক হইতো দু একজনের সঙ্গে, সেটা যারা ওই জামাতে ইসলামী ছিল। আমাদের একজন অফিসার ছিল, অ্যাকাউন্টস অফিসার একজন ছিল, গোপালগঞ্জে বাড়ি তার। তাকে ধরল লিবারেশনের পরে, ধরিয়ে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে। তো সে সময় তার কপাল ভালো, রাজ্জাক সে সময় যাচ্ছিল ওই দিকে, রাজ্জাকের ক্লাস ফ্রেন্ড, ওই একই জায়গায় বাড়ি তো হয়তো, ওই আওয়ামী লীগের যে নেতা আব্দুর রাজ্জাক, সে তারপরে ওকে বাঁচিয়ে দেয়। ওকে বলে যে তোমরা ওকে কিছু করবা না, থানায় নিয়ে যাও। অ্যারেস্ট হয়ে গেলে বেঁচে গেল আর কি। তা ওকে থানায় তোমরা নিয়ে যাও। তারপরে ওরা তার কথা তো শুনবেই, থানায় নিয়ে গেল। তখন ও আবার যদি আবার অন্য কিছু করে, ওরা ব্যাংকে ঢুকে ফোন করে দিল থানাতে, যে এইভাবে একটা লোক যাচ্ছে আমার নাম, তারপরে কোনো অত্যাচার করবা না। এইভাবে কিছু বাঙালি ছিল। এই জামাতের লোকের সাথে কি আপনাদের তর্ক হতো? হ্যাঁ, বহু তর্ক। এই অফিসারের সঙ্গে বিশেষ করে আমার তো খুব বেশি তর্ক হতো। আচ্ছা, কি ধরনের তর্ক হতো কিছু মনে আছে আপনার? তর্ক হতো, ওরা ওই ইসলামিক, আর আমাকে বিশেষ করে ঠাট্টা করতো কমিউনিস্ট। আমার একটা ছিল যে আমি কমিউনিস্ট, সারা অফিসেই। ট্রেড ইউনিয়ন করতেন বলে? হ্যাঁ, শুধু ট্রেড ইউনিয়ন বলি না, এমনিও তারা আমাকে এদিক থেকে, এমনকি আওয়ামী লীগাররাও যারা, তারাও আমাকেই করতো, একটু অন্য চোখে দেখতো। জামাত ইসলামী তার বেশি দেখতো আমাকে ওই চোখে। তো আমিও ব্যাপার হয়তো, আমি খুব রেগুলার ছিলাম কাজে,
কাজ খুব ভালো বুঝতাম এবং অফিস আমি জীবনে কোনো দিন লেট করিনি। 7:30 আমি অন্তত 7:45 7:30 আমি পৌঁছেছি অফিস, যেখানেই হোক। একবার ডেপুটেশনে ছিলাম নারায়ণগঞ্জে 6 মাসের জন্য, পাঠিয়েছিল, তো সেখানেও আমি এমনকি এই স্ট্রাইকের দিনেও আমি যেই ঠিক হাজির থাকতাম আগে। তা আমার কাজে কোনো পেত না, কিন্তু সেই জন্যই আমাকে ধরতে পারত না আর কি, নাহলে এই অফিসারটা আমার ক্ষতি করত। এই লিবারেশনের আগের কথা বলছি আমি। তখন এমনিতে কমিউনিস্ট হওয়া কি নিষেধ ছিল? না, নিষেধ ছিল না, কিন্তু ওরা তো পছন্দ করতো না, আমরা আওয়ামী লীগেরাও করতো না, আওয়ামী লীগেরাও কমিউনিস্টদের ই করতো, ক্লিপ লাগানোর চেষ্টা করতো। হ্যাঁ, আচ্ছা, আর বিভিন্নভাবে ঠাট্টা করতো, ই করতো। এমনিতে আচ্ছা, তারপরে যুদ্ধ শুরু হওয়ার পরে এমনিতে আপনি কি ছিলেন যখন ওই বাসাতে আক্রমণ হলো? হ্যাঁ, আমি তো ছিলাম। আচ্ছা, ওটার কথায় কিছু মনে আছে আপনার? ওটা প্রথমে ওটা হয়েছিল যে আমার এই মেজো ভাই যে মারা গেছে, ও অফিসে একটু ছিল, ওপেন ছিল। এটা তার ভুল, অত ওপেন সাপোর্ট করা উচিত হয়নি এইভাবে অফিসে তর্ক করা। স্পিকিং তো তখন সব অনেক ছিল অফিসার, এই তারা বলতো যে যেসব বাঙালি উর্দু ভালো জানে এইসব বাঙালি বেশি গাদ্দার এই সাধারণ বাঙালির থেকে। এটা তাদের থিওরি। তা যেহেতু ও বসির, নেওয়াল বসির, ও উর্দু ভালো জানতো, তারপর ওরা ওই সোলজারদের উস্কিয়ে দিয়েছিল যে ওর বাড়ি যেই জানে মেরো না, লুট করো। তো প্রথমে এই লোক এসে দরজা নক করল, তো খুব ঘাবড়িয়ে গেল বসির। তা আমি বললাম তুই খুল, কোনো অসুবিধা না খুললে অসুবিধা হবে বরং। দরজা খুললো, ওখান থেকে ওটাকে বললো নিয়ামল বসির কোন হ্যায়? हाँ, नेवाल बसीर कौन है? तखन वो किसी बोलते नहीं, बोलना है तो तुम कराची में रेडियो में था? तो हाँ, रेडियो में था। कराची रेडियो? हाँ, रेडियो प्रथमे ছিল, এখান থেকে ডাইরেক্ট চাকরি নিয়ে যাই ওখানে। তাও তাকে तुम गद्दार हो ও কিছু বলে না। উর্দু বলতে পারেনি। হ্যাঁ, ওকে আমি বারবার বলছি তুই কথা বল, ও বলে না, খুব ঘাবড়িয়ে গেছে আর কি। তারপরে ওরা ঢুকলো, ঢুকি ওই কয়েকটা গালাগালি করে ঢুকলো, সব দেখে গেল। হ্যাঁ, দেখে গেল সমস্ত ঘর। পরে আমরা বুঝলাম যে ওরা দেখে গেল কোনো অস্ত্র আছে কিনা, বোধ হয় সেটা দেখলো প্রথমে। আর যাওয়ার সময় কলম আর ঘড়ি নিয়ে গেল, আর কিচ্ছু নিল না। তারপর ও বসে কিন্তু বলছে ওরা আবার আসবে। তা ওরা আবার আসবে, ওরা ও বলছে, বারবার বললো। আমিও গ্রাহ্য করলাম না, আর বাসির তো করলই না। সে সময় গ্রাহ্য করা উচিত ছিল ওটা, কথাটা যদি করতেন আপনারা কি করতেন? তাহলে আমরা পালিয়ে যেতাম। আচ্ছা, আপনারা থেকে গেলেন তো? হ্যাঁ, পালিয়ে যেতাম অন্যভাবে। তারপরে ঠিক এলো ওরা, সেকেন্ড টাইম এসে তখন দরজা খুলছে না, ওরাও তখন এই কাঁচের সব জানলা ছিল, ওই কাঁচ ভেঙে রাইফেল বের করে দিল। তো এমনভাবে ধরেছে ওইখানে কাজুরি শুয়েছিল। ও হ্যাঁ, গুলি করলেই কাজুরি শেষ হয়ে যাবে, একেবারে জানলার কাছেই পালঙে শুয়েছিল। আর আমরা দেয়ালের আড়ালে চলে গেলাম। তা তখন দেখলাম যে বিপদ, না তো গুলি করবি। তখন বসে গেলাম, দরজা খুলে দে, যা হয় হবে। তখন দরজা খুলে দেওয়া হয়। দরজা খুলে দেওয়ার পরে ওরা ওই সেই সময় বাসির আর বাসির বউ পালিয়ে গেল পাশের বাড়িতে। ওটা একটা উর্দু স্পিকিংয়ের বাড়ি, ওরা পালিয়ে গেল। এখন আর আভা মানে কাকুলির মাও তখন ডেলিভারির জন্য হাসপাতালে ছিল। তখন আমি আছি আর আমার ওয়াইফ আর বসে, 3 জন। আর বাচ্চাগুলো তো সব ছোট ছোট, তখন শুয়ে আছে ভয়ে সব, ওরা বিছানায়।
তারা আমাদেরকে দেয়ালে হাত তুলে এইভাবে করলো, বসিরকার আমাকে দেয়ালের দিকে মুখ করে করে। আর আমার ওয়াইফকে নিয়ে যে উপরতলায় গেল, উপরতলায় যে সব ওই আলমারি খোলালো এসব খুলি, ওই অলঙ্কার ছিল এগুলো সব নিল। আর এই যে আছে আমাকে পাহারা দিয়ে আমাদের দুজনকে, সে বলছে ভোট কিসকো দেয়া হয়, तुम कौन पार्टी कर रहे हो, এইসব নানান পলিটিক্যাল সব। ভোট কিসকো দেয়া থা, কাকে ভোট দিয়েছে? কাকে ভোট দিয়েছিল। তারপরে তোমরা, তা আমরা বললাম ভোট দিইনি, আমরা ভোটার লিস্টে নাম ছিল না। ওকে আর ভোটার লিস্ট দেখবি? তো ও বসে উর্দুতে বলছো, আমি কিছু বলছি না, চুপচাপ আছি। তো ও বলছে ভোটার লিস্ট में हमारा नाम नहीं था। ও এক কথায় সেরে গেল, না নাম নেই। বিশ্বাস করছে? বিশ্বাস করেছে, বিশ্বাস না করলে ভোটার লিস্ট তো দেখাতে পারবে না। তারপরে এইভাবে বিভিন্ন সব জিজ্ঞাসা করছিল, তুম মুসলিম লীগ क्यों था না, আওয়ামী লীগ में था। মুসলিম লীগ তো তখন ছিল ওই নুরুল আমিনের। তো বললাম আমরা कोई गवर्नमेंट सर्विस करता है, कोई पार्टी हम नहीं करता था। এইভাবে জব টব দিল, ও সব এইভাবে জব দিল। ও তখন এই লোকটা, ওরা যখন উপরে সব নিয়ে টিয়ে এসে নিচে নেমেছে, তখন এই লোকটা বলছে, যে পাহারা দিয়েছিল, সে ওদেরকে বলছে যে আরে এ তো बहुत अच्छा उर्दू जानता है, ये लोग तो खराब हो नहीं सकता है। हाँ, ये कैसे खराब है इतना। এই ইউনিভার্সিটিতে সব ভাষা, ইংরেজি বাংলা উর্দুতে ডিবেট হইতো, একটা কি বলে বক্তৃতা হইতো, তাতে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিত। ও উর্দু এতে ফার্স্ট স্ট্যান্ড করতো। কারণ উর্দু এমন, উর্দুর সব থেকে কঠিন জিনিস হলো জেন্ডার, ন্যাশনাল অ্যান্ড ফেমিনাইন জেন্ডার দিয়ে কথা বলার, এটা সব থেকে কঠিন। তা ও সেটা এত গুছিয়ে বলতে পারতো যে কোনোটা ভুল হইতো না। তো এত কনভিন্স হয়ে গেল, কিন্তু ওরা শুনল না। হয়তো কনভিন্স হলো, কিন্তু তখন লুট করে নিয়েছে অলরেডি, আবার ফেরত দিয়ে যাবে সেগুলো হয়তো দিল না, আর কি চলে গেল। যা হোক আমরা, হ্যাঁ, তারপরে এক পর্যায়ে ওই, হ্যাঁ, আমার ওয়াইফ খুলতে পারে, আলমারি চাবি পাচ্ছে না, তো খুব ঘাবড়িয়ে গেছে, তো চাবি খুলতে পারছে না। তখন এই বসিরকে নিয়ে গেল উপরে, ও বসে উপরে থাকতো, ওকে নিয়ে গেল আর আমাকে এর মধ্যে বন্ধ করলো বাথরুমে। আমাকে বাথরুমে বন্ধ করে দিল। ওখানে যেয়ে সে চাবি দিতে পারে না আলমারির। বসির তো কোথায় আছে, ভয়ে খুব ঘাবড়িয়ে গেছে। তখন আমার ওয়াইফ বললো যে ডুপ্লিকেট চাবি हमारा पास है। তো কাহা, চলো, ওকে ওই নিয়ে নিচতলায় এলো, একটা চাবি আমাদের আলমারিতে। তা আলমারিতে আমরা ওই একটা পকেট আছে, একটা গুপ্ত পকেট একটা আছে, ওইখানে দেখেন চাবিটা রাখা হয়েছে। তা চাবি তো অনেকগুলো, তো ও চাবি ও মেলাতে পারছে না। আর বাতি জ্বালতে দেয়নি ওরা, তা ওরা দেশলাই জ্বালিয়ে যায়নি। তখন আমি ওই ইয়ের ফাঁক দিয়ে একটু দেখতে পাচ্ছি, তা আমরা তাইলে হয়েছে, আগুন দিচ্ছে আমার মনে হলো, এত দেশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি খুব ঘাবড়ে গেলাম তখন, যে বোধহয় আগুন দিচ্ছে বিল্ডিং এ, কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, ও তারপরে ও চাবি পেয়ে খুলি, ওই চাবি নিয়ে উপর গিয়ে তারপর ওকে আবার ওই উপরে বাথরুমে বন্ধ করেছে। বসিরকে, আমাকে তো নিচের বাথরুমে বন্ধ করলো, ওকে আবার চাবি যখন পেলো আর কি, তারপর এই খুলি টুলি সব করলো। তারপরে আমার ওয়াইফকে বলছে তোমার শহর কাহা হয়, তোমার হাজবেন্ড কোথায়। তো ও তখন কিছু না বলে বলছে যে দেশ চলা গিয়া। সেটা ওরা ঠিক করতে পারছে না, হ্যাঁ, কে কার কিন্তু জানতে পারছে না। তো বললো তাহলে কেউ গিয়া, তাহলে বলে আমার শাশুড়ি ও অসুস্থ ছিল, ওকে নিয়ে গিয়েছে দেশে রাখার জন্য, এই বললে। তো উনি কেন বললেন না যে বাথরুমেই আছে? বললো না, হয়তো হাজবেন্ড হলে মেরে ফেলবে হয়তো। আপনাকে কি আপনাকে ভাবছিল বাবা বা কিছু? হ্যাঁ, মানে আপনি যে আপনাকে যে আটকে আছে বাথরুমে, আপনাকে কে ভাবছে তাহলে? কে ভেবেছে তো বলতে পারলাম না। ভাইটাই কিছু একটা,
হ্যাঁ, কিছু অন্য কিছু ভেবেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর প্রথমে খোঁজ নিয়েছে যে এই কই তোমার কোন কোন, হ্যাঁ ওসব খোঁজ নিয়েছে কে কে থাকে। তো ও বলেছে যে ও আছে ডেলিভারির জন্য হাসপাতালে আছে, আর ওরা তাদের কোথায় বেড়াতে গেছে, কারো বাড়ির কথা। ওদেরকে প্রথমে দেখেছিল কিন্তু খেয়াল করতে পারেনি, খেয়াল করতে পারেনি। তারপরে আর সবচেয়ে সমস্যা যেটা দাঁড়িয়েছিল যে ওই বাসিরের একটা বাচ্চা ছিল খুব ছোট, মুরাদ। সে তখন বলে কমাস, একে নিয়ে মা নাই। এটা নিয়ে আমার ওয়াইফ খুব ট্রাভেলে পড়ে গেল সারা রাত। ওরা তো এলো না, সারা রাত আসেনি। আর আমরা মনে করলাম যে কারফিউ আছে বাইরে, ওরা ওদের 5 টপকি কোথাও পালাবার চেষ্টা করেছে, ওদের মধ্যে গুলি করে মেরে দিয়েছে। তা সারা রাত আমরা দরজা বন্ধ করলাম না, যদি আসে নক করতে পারবে না, শব্দ হবে ভয়ে, এই জন্য দরজা ভাঙা। এই অবস্থায় কাটলো। সকালে ওরা এলো, তো ওই যে পাশের লোকটা ছিল খুব ভালো লোক ছিল, হ্যাঁ উর্দু স্পিকিং, খুব ভালো লোক ছিল। কিন্তু আমাদের পাশের তারপরের বাসায় আরেকজন ছিল, সেটা খুব বদমাশ ছিল, সেই নাকি এসব করেছে, সেসব ডিটেল খোঁজ টোজ দিয়েছে সব। বশির চাচা বলছিলেন যে একজন লোক নাকি খবর দিল, পরে আবার সে পাগল হয়ে গেল যে আমার খবরই তারা গেল, তারপরে তারা এই করলো, নাকি ওটা অন্য লোক? আচ্ছা, এটা অবশ্য গল্প হতে পারে। আচ্ছা, এই আপনি যে এর আগে একটা জিনিস জিজ্ঞেস করি ভুলে যাওয়ার আগে, ভাষা আন্দোলনের কি আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? ভাষা আন্দোলনে তখন আমি চাকরি করি ঢাকার সাপ্লাই। আমি থাকতাম বক্সিবাজার মেসে, আর বসির থাকতো এই জগন্নাথ কলেজের একটা হোস্টেলে। মানে গালিবের বাবা? গালিবের বাবা। বিবাহিত না তখন? না, তখন বিবাহিত। আপনার কি বিয়ে হয়েছে তখন? না, আমারও তখন বিয়ে হয়নি, ও ইউনিভার্সিটিতে পড়তো। আর আপনি পড়েন না? আপনি চাকরি করেন? আমি তখন চাকরি করি ঢাকার সাপ্লাই।